আচ্ছা, তো সবাই রেডি? আচ্ছা, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের অধ্যায় হচ্ছে চলন ও অঙ্গচলনা, যেটা হচ্ছে আমাদের জুওলজির সপ্তম অধ্যায়। সো এই অধ্যায় যদি বলি প্রথমে, তাহলে এই অধ্যায় হচ্ছে আমাদের বলা যায় যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আর হচ্ছে এইচএসসির যে এমসিকিউ আছে, অর্থাৎ আমাদের যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে এইচএসসি এমসিকিউ সব দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এইচএসসি এমসিকিউ এই দুইটার জন্য এই অধ্যায় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এইবার যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয়েছে, অর্থাৎ 24-25, এই 24-25-এ কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসছিল, হিউমেরাস না একটা কোশ্চেন আসছিল। আর এইচএসসিতে তো এমসিকিউতে তো প্রতিবারই আসে কোশ্চেন, এটা বলার অপেক্ষা রাখে না। আর হচ্ছে সিকিউ এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, এখান থেকে সিকিউ খুব কম আসে। সিকিউ না পড়লেও হয় না, হয় আর কি, এখান থেকে আসে না। তাহলে আমরা এই অধ্যায়টা পড়বো কীভাবে? সো প্রথমে মূলত আমরা যে মেইন টপিকগুলো আছে সেগুলো পড়বো। মূলত আমরা মেডিকেলের জন্য যতটুকু দরকার আর কি। মাইক তোমরা সবাই অফ রাখো আপাতত, মাইকে নয়েজ আসতেছে, অফ রাখো। যদি কোনো কিছু না বোঝো তো তখন আর কি মাইকটা অন অন করে প্রশ্ন করতে পারো। আচ্ছা, তো আমরা বলি যে এটা হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়বো, আর হচ্ছে এইচএসসি এমসিকিউ বেস সেভাবে পড়বো। তো চলো শুরু করি ধীরে ধীরে। সো প্রথমে যদি দেখি, তাহলে এই অধ্যায় প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে মানব কঙ্কালতন্ত্র। কারণ এই অধ্যায় বলছে চলন ও অঙ্গচলনা। চলন মানে কি? চলন মানে বুঝাইছে হচ্ছে আমাদের যে হাঁটাচলা করা, অর্থাৎ আমরা যে হাঁটাচলা করি, তারপরে খাবার খাই, মুখ নাড়াই, তারপরে হাত নাড়াই, সেগুলো হচ্ছে চলন। তো এই চলন হচ্ছে আমাদের প্রাণীদের একটা বৈশিষ্ট্য। উদ্ভিদের কিন্তু চলন নাই, এটা হচ্ছে আমাদের প্রাণীদের বৈশিষ্ট্য। আর এই চলনে মূলত আমাদেরকে সাহায্য করে দুইটা জিনিস। একটা আছে সেটা হচ্ছে আমাদের ব্রেইন, যেটা আর কি আমরা সবাই জানি যে আমাদের ব্রেইনে আর কি সব কিছু নিয়ন্ত্রণ করে। এবং অন্য যেটা আছে, যেটা ডিরেক্টলি কাজ করে, সেটা হচ্ছে আমাদের যে কঙ্কাল তন্ত্র আছে, আমাদের যে কঙ্কাল তন্ত্র আছে সেইটা। সো এই অধ্যায়ের নাম যেহেতু চলন অঙ্গচলনা, তো এই জন্য মূলত এখানে আমরা কঙ্কাল তন্ত্র নিয়ে বা কঙ্কাল নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে কঙ্কাল সম্পর্কে বেসিক ধারণা পাওয়া উচিত, যে কঙ্কাল কোন জায়গা থেকে সৃষ্টি হয়েছে, এই কঙ্কাল আসলে কি জিনিসটা কি সেটা আমাদের জানা উচিত। সো তোমরা যে স্লাইড দেখো, তো প্রথমে দেখবা যে লেখা আছে হচ্ছে ভুনীয় মেসোডার্ম থেকে আমাদের কঙ্কাল তন্ত্রের সৃষ্টি হয়। কি বলছে? ভুনীয় মেসোডার্ম। সো তোমাদের অনেকের কাছে আর কি এটা অপরিচিত যে মেসোডার্ম আবার কি, ভুনীয় মেসোডার্ম আবার কি। সো তোমাদের জন্য বলে রাখি যে আমরা যে মানুষ, আমরা যখন হচ্ছে মায়ের গর্ভে থাকি, সো এরপরে মূলত আমাদের তিনটা ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তিনটা ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়, ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। সো এই তিনটা স্তরের যদি নাম আমি বলি, এক নাম্বার আছে যেটা হচ্ছে বাইরে, সেটা হচ্ছে একটোডার্ম। সো মনে রাখবা জীববিজ্ঞানে যেখানে একটো পাবা, একটো, একটো মানে মনে রাখবা এটা হচ্ছে বাইরে বুঝাইছে, এটা হচ্ছে বাইরে। আর যদি কোথাও এন্ডো পাও, এন্ডো, এন্ডো মানে হচ্ছে ভিতরে, এন্ডো মানে হচ্ছে ভিতরে। আর যদি তোমরা হচ্ছে মেসো পাও কোথাও, মেসো, মেসো মানে হচ্ছে মধ্যে বা মধ্য। তো তোমরা আশা করি অনেকেই আর কি, সবাই মোটামুটি হাইড্রা যে চ্যাপ্টার ওটা পড়ছো, সবাই তো পড়ছো নাকি? হ্যাঁ। সো ওইখানে দেখবা যে হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী। তো এর দুইটা স্তর আছে। যেটা আমাদের বাইরের স্তর সেটাকে আমরা বলি একটোডার্মিস বা একটোডার্ম, আর ভেতরের স্তর সেটা এন্ডোডার্ম বলতে পারি। আবার পরবর্তীতে যখন এটা বৃদ্ধি হতো তখন তা গ্যাস্ট্রোডার্মিসও বলি আমরা। আর এই দুইটা স্তরের মাঝখানে দেখবা একটা স্তর থাকে যেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। সবার মনে আছে? মেসোগ্লিয়া নামে একটা স্তর আছে। সো এইটা কি হয়, হাইড্রাতে দ্বিস্তরী পানি আছে দুইটা স্তর, এই দুইটা স্তরের মাঝখানে যে থাকে সেটা হচ্ছে মেসোগ্লিয়া। সো এই জন্য একটা ট্রিক সেটা মনে রাখবা, যে কোথাও যদি আমাদের মেসো থাকে মানে বুঝবা সেটা হচ্ছে মাঝখানে, মাঝখানে একটা স্তর বোঝাইছে। একটু থাকলে বাইরে আর এন্ডো থাকলে হচ্ছে ভিতরে। সেটা কি আমাদের বেসিক যে কথাবার্তা সেইগুলা। সো এখন আমরা আসি যে ভূমি স্তর নিয়ে আর কি। সো প্রথমে বললাম যে আমাদের তিনটা ভূমি স্তর থাকে। বাইরের স্তর কেন বলতে একটোডার্ম বলতে পারি। এরপরে যেটা মাঝের স্তর সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মেসোডার্ম, মেসোডার্ম। এবং একদম ভিতরে যে স্তরটা থাকে সেইটা হচ্ছে আমাদের এন্ডোডার্ম, এন্ডোডার্ম। সো এখন আমাদেরকে একটু জানতে হবে যে এই তিনটা স্তর কোন স্তর থেকে আর কি কি সৃষ্টি হয়, এটা আমাদের একটু জানতে হবে। সো আমাদের যে বাইরে একটোডার্ম আছে, সো একটোডার্ম থেকে আমাদের হচ্ছে ব্রেন তৈরি হয়, মস্তিষ্ক, বা যেটা এখানে বলতে পারি যে আমাদের স্নায়ুতন্ত্র, সেটার সৃষ্টি হয়। এরপর যে মেসোডার্ম আছে, এই মেসোডার্ম থেকে আর কি আমাদের এই যে কঙ্কাল তন্ত্র, যে এই কঙ্কাল সৃষ্টি হয়, বা আমাদের বলতে পারি যে কঙ্কাল তন্ত্র, এই কঙ্কাল তন্ত্রের সৃষ্টি হয়। শুধু কঙ্কাল তন্ত্র না, আরও আছে, যেমন আমরা যে রক্ত সংবহন তন্ত্র পড়ছি, সো রক্ত সংবহন তন্ত্র তৈরি হয়। এছাড়া আমাদের রেচন তন্ত্র তৈরি হয়,
তো তোমরা কি সবাই নোট করতেছো এটা, নাকি শুধু স্লাইড পরে দেখে নোট করবা? আচ্ছা, তাইলে আমি একটু তোমার তোমার যদি মানে লেখা হয় তাহলে বলো, আমি ওয়েট করবো না, সমস্যা নেই। সো আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস পরে কিন্তু স্লাইডও দিয়ে দেবো না যারা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে মেসোডার্ম আছে, এই মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র সৃষ্টি হয়, রক্ত সংবহন তন্ত্র, রেচন তন্ত্র এবং হচ্ছে জনন তন্ত্র আছে, এই জনন তন্ত্র। সো এই কয়েকটা জিনিস আর কি আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে আর কি সৃষ্টি হয়। সো এরপরে এন্ডোডার্ম থেকে কি সৃষ্টি হয়? এন্ডোডার্ম থেকে আর কি আমাদের সৃষ্টি হতে শ্বাসনালী আছে যে, বা শ্বসন তন্ত্র যেটাকে আমরা বলতে পারি, শ্বসন তন্ত্র। সো এইগুলো আর কি সৃষ্টি হয়। এছাড়া আমাদের থাইমাস আছে, থাইমাস গ্রন্থি বা থাইমাস আছে এইটা, তারপরে থাইরয়েড আছে, থাইরয়েড, থাইরয়েড, এইগুলো আর কি আমাদের এখান থেকে সৃষ্টি হয়। সো এটা আর কি এই অধ্যায়ে পড়া না, যেহেতু আমাদের এখানে মেসোডার্ম আছে, সো মেসোডার্ম পড়াইতে আর কি এগুলো বললাম। এটা হচ্ছে তোমাদের ফুল সিলেবাসের অধ্যায়, অর্থাৎ তোমাদের তো এটাও আছে আর কি, মানব জীবনের ধারাবাহিকতা, এই চ্যাপ্টারে আর কি পড়া, বাট আমি তোমাদেরকে পড়ায় রাখলাম যেহেতু এখানে প্রসঙ্গে চলে আসছে, সো এই জন্য পড়ে রাখলাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো মেসোডার্ম কি। মেসোডার্ম হচ্ছে আমাদের তিনটা ভূমি স্তরের মধ্যে যে মাঝের স্তর সেইটা। আচ্ছা, তো আমরা আগাই আর কি। সো 2 নাম্বার যেটা বলছে সেটা হচ্ছে 30 বছর বয়সে অস্থির ঘনত্ব সব থেকে বেশি থাকে। কি বলছে? 30 বছর বয়সে। কিন্তু এখানে একটু সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আমি যে রেফারেন্সটা আনছি এটা হচ্ছে আমাদের আজমল স্যারের রেফারেন্স। সো আজমল স্যারের বই আছে 30 বছর বয়সে অস্থির ঘনত্ব সব থেকে বেশি, কিন্তু এই তথ্যটাই আর কি আমাদের যে মাজেদা ম্যাম আছে, মাজেদা ম্যাম বই আবার আছে হচ্ছে 21 বছর। সো 21 বছর আছে হচ্ছে মাজেদা ম্যাম। এখন কথা হচ্ছে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে আমরা কোনটা অ্যান্সার করব, যে 30 বছর নাকি 21 বছর? তো প্রথমে বলে রাখি যে এটা আসলে আসলে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, বলা যায় যে 1%। এই প্রশ্নটা পরীক্ষায় আসবে, কিন্তু যেহেতু এটা কনফিউজিং টপিক, তো এই জন্য আমি এটা স্লাইডে রাখছি। তো যদি তোমাদের এইচএসসি পরীক্ষায় আসে, যদি 30 এবং 21 দুইটাই যদি অপশনে থাকে, তাহলে অবশ্যই 30 অ্যান্সার করবা, কারণ বোর্ড পরীক্ষায় সবসময় আর কি আজমল স্যারকে ফলো করে। আর যদি মেডিকেলে আসে, মেডিকেলে যদি এখন আসে যে হচ্ছে 30 আর 21 দুইটাই আসে, তাহলে 21 অ্যান্সার করবা। কিসের জন্য অ্যান্সার করবা? কারণ এই প্রশ্নটা হচ্ছে মাধ্যমিক অনুশীলনীতে আছে, আর মেডিকেলের স্যারেরা সবসময় আর কি অনুশীলনী থেকেই আর কি প্রশ্ন করে, সেই জন্য আর কি ওইখান থেকে আসার চান্স বেশি। এখন আসলে সারা কোন জায়গায় প্রশ্ন এটা তো বলা যায় না, বাট একটা পার্সেন্টেজ ওইখান থেকে আর কি প্রশ্ন করবে। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। তাহলে আমাদের 30 বছর বয়সে অস্থির ঘনত্ব সব থেকে বেশি থাকে। সো এটুকু গেল, আশা করি এটুকু বুঝতে পেরেছো, খুবই নর্মাল বিষয়। এবার 3 নাম্বার আসি। 3 নাম্বার বলছে যে মানব অস্থি নিয়ে আলোচনা করা হয় হচ্ছে হিউম্যান অস্টিওলজিতে। সো মনে রাখবা, হিউম্যান, হিউম্যান মানে কি? হিউম্যান মানে হচ্ছে মানুষ, হিউম্যান মানে হচ্ছে মানুষ। আর অস্টিও, অস্টিও মানে বুঝতে পারো, অস্টিও মানে হচ্ছে অস্থি, অস্টিও মানে হচ্ছে অস্থি। আর লজি, লজি শব্দটা আসছে গ্রিক শব্দ লোগোস থেকে, লোগোস থেকে, যার অর্থ হচ্ছে আলোচনা করা, আলোচনা করা। তার মানে আমরা যদি এটাকে একসাথে লাগাই তাহলে হবে হচ্ছে হিউম্যান অস্টিওলজি, অর্থাৎ মানুষের অস্থি নিয়ে আলোচনা, আলোচনা করা। তো আমাদের যে অস্থি আছে কঙ্কালতন্ত্র, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে হিউম্যান অস্টিওলজিতে। তো আশা করি এই স্লাইডটা তোমরা পুরোপুরি সুন্দরভাবে বুঝতে পারছো। তো বুঝতে পারছো নাকি একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে আমি সামনে আগাই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এখন আমরা দেখবো যে আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, এই কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ, অর্থাৎ আমরা এই কঙ্কালতন্ত্র কাজের উপর ভিত্তি করে, তারপরে এদের গঠনের উপর ভিত্তি করে এদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। তো মেইনলি আমরা 3 ভাগে ভাগ করলে আমরা দেখি যে একটা থাকে বাইরের স্তর, একটা থাকে ভেতরের স্তর, একটা থাকে হচ্ছে আর কি মাঝখানের স্তর। বাট এখানে আসলে মাঝখানের স্তর না, এখানে আসলে বলছে যে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। সো স্প্লাঙ্কনিক কি সেটা আমি তোমাকে বোঝাবো। তো প্রথমে আসি আমাদের বহিঃকঙ্কালতন্ত্র। সো মেইনলি বলা যায় যেগুলো আমরা কি দেহের বাইরে থেকে দেখতে পারি, দেহের বাইরে থেকে দেখা যায়, দেহের বাইরে থেকে দেখা যায়। সো এটা আর কি প্রথম কথা, তোমাদের চেনার উপায়। বাট আমি যদি আর কি বায়োলজির ভাষা বা বইয়ের ভাষায় বলি, তাহলে হচ্ছে আমাদের যে ত্বক আছে, আমাদের ত্বকের আর কি 3টা স্তর আছে, ত্বকেরও 3টা স্তর আছে। তার ভেতর যে বাইরের যে স্তর সেটাকে আমরা বলতে পারি হচ্ছে একটোডার্মিস। একটু একটু আগে আমি তোমাদের বললাম যে হচ্ছে একটো থাকলে সেটা হচ্ছে বাইরে। সো একটোডার্মিস, একটোডার্মিস। অ্যান্ড একটোডার্মিস আবার বেশ কয়েকটি স্তর আছে, তার ভেতরে সবচেয়ে যে বাইরের স্তর সেটাকে আমরা বলতে পারি স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম কর্নিয়াম সবচেয়ে যে বাইরের স্তর। অ্যান্ড এই আমাদের যে স্ট্র্যাটাম কর্নিয়াম, এই স্ট্র্যাটাম কর্নিয়াম থেকে যা যা তৈরি হয় বা যা যা উৎপন্ন হয় সবগুলো হচ্ছে আমাদের বহিঃকঙ্কাল,
বা বহিঃকঙ্কাল তন্ত্রের অংশ। যেমন এখানে তুমি দেখো আমাদের নখ আছে, নখ আমাদের ত্বকের হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম থেকে উৎপন্ন হয়। আবার আমাদের দাঁত আছে, লোম আছে, তো এইগুলো হচ্ছে আমাদের ত্বকের স্ট্র্যাটাম কর্নিয়াম থেকে উৎপন্ন হয়। আর যদি তুমি বলো যে পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করবো, তাহলে মনে রাখবা যে দেহের বাইরে অর্থাৎ আমরা যেগুলো দেখতে পারি সেগুলো হচ্ছে আমাদের বহিঃকঙ্কাল তন্ত্র। শেষ। এরপরে আমরা আসি 2 নাম্বারে, যেটা বলতে অন্তঃকঙ্কাল তন্ত্র। অর্থাৎ আমরা যে ছোটোবেলা থেকে যে বিভিন্ন কঙ্কালের ছবি দেখি, বিভিন্ন স্কুলে কলেজে যে আমরা কঙ্কাল দেখছি, যে যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে আমাদের অন্তঃকঙ্কাল তন্ত্র। যেমন এখানে অস্থি আছে, তরুণাস্থি আছে, লিগামেন্ট আছে। তো অস্থি তো হাড়, এটা তো আমরা হাড় সবাই চিনি, সবাই জানি। এরপরে বলছে কি তরুণাস্থি। তো তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে আমাদের কান একটু হাত দাও, তো দেখবা যে কানে যদি চাপ দাও এটা সংকুচিত হয়, আবার ছেড়ে দিলে এটা আগের মতোই প্রসারিত হয়ে যায়। তাহলে জিনিসটা আসলে কি? অস্থি তো কখনোই আর কি সংকুচিত হবে না, অস্থি তো দৃঢ়। একে যদি আমরা চাপ দিয়ে বাঁকানোর চেষ্টা করি তাহলে ভেঙে যাবে। আবার এটা তো আমাদের একদম শুধু স্কিন বা ত্বকও না যে চুপসে যাবে, সেটা কি একটা নির্দিষ্ট শেপে আছে, কিন্তু এটা হচ্ছে সংকোচন প্রসারণশীল। সো এই জিনিসটা হচ্ছে আমাদের তরুণাস্থি। যদি সহজ ভাষায় বলি তরুণাস্থি বা কোমলাস্থি। আর ইংরেজি যদি দেখো তাহলে এটা হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ। তো সবসময় মূলত জীববিজ্ঞানে এই ট্রিকটা ফলো করবা যে কোনো একটা ওয়ার্ড যদি তুমি দেখো, তো সেই ওয়ার্ডের যে আমাদের হচ্ছে ইংরেজি টার্ম আছে কিংবা অন্য যে টার্ম আছে সেইগুলো জানার চেষ্টা করবা। কারণ মেডিকেলের স্যাররা একটু যদি কঠিন করতে চায় তো এরকম কঠিন করবে। তো তোমাদের ট্রিক দিয়ে রাখি যে আমাদের আর কি মেডিকেলে প্রশ্ন খুব একটা কঠিন হয় না, সহজ প্রশ্ন একদম। কিন্তু কথা হচ্ছে ওই পরীক্ষার হলে যা তোমার স্ট্র্যাটেজি, তোমার যে মানে নার্ভস ঠিক রাখা, তারপরে হচ্ছে সহজ সহজ জিনিস, এগুলো ভুল করা যাবে না। তো এইটাই আর কি টেকনিক। তো এই জন্য সবসময় চেষ্টা করবা যে কোনো একটা ওয়ার্ড থাকলে সেগুলোর যে সিনোনিম এগুলো আর কি মনে রাখার চেষ্টা করবা। সো এরপরে আছে কি লিগামেন্ট। সো লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে অস্থি বন্ধনী যে গঠন করে, অস্থি সন্ধি যে গঠন করে সেটা। যেমন আমি যদি বলি যে এইটা ধরো একটা অস্থি, এইটা ধরো আর একটা অস্থি আছে, এটা একটা আর একটা অস্থি আছে। সেই দুইটা অস্থির মাঝে যে সংযোগ করে, এরকম যে সংযোগ করে, সংযোগ করে এইটা, এইটা তো আছে, এটা হচ্ছে আমাদের বলছে যে লিগামেন্ট। সো অনেক সময় শুনবা যে লিগামেন্ট ছিঁড়ে যায়, সো এটাই হচ্ছে আমাদের লিগামেন্ট। অ্যান্ড মনে রাখবা এটা আর কি এই বই নাই, মাধ্যমের বই আছে আর কি এক্সট্রা ইনফরমেশন। সেটা হচ্ছে আমাদের যে এই লিগামেন্ট হয়, এই লিগামেন্টের বর্ণ হচ্ছে পীত বর্ণের, পীত বা হলুদ বর্ণের হয়ে থাকে। আর আমাদের যে টেন্ডন আছে, আমাদের যে টেন্ডন আছে, টেন্ডন মানে কি? টেন্ডন মানে হচ্ছে আমাদের অস্থির সাথে আমাদের হচ্ছে পেশির সংযোগ রক্ষা করে। সো আমি যখন কি লিগামেন্ট আর টেন্ডনের টপিকটা পড়াবো তখন আরও বিস্তারিত বলবো, জাস্ট এখন হালকা একটু টাচ দিয়ে রাখতেছি যে আমাদের যে টেন্ডন আছে, এই টেন্ডনটা হচ্ছে সাদা বর্ণের হয়, টেন্ডন হচ্ছে সাদা বর্ণের হয়, সাদা বর্ণের বা শ্বেত বর্ণের, সাদা হয়ে থাকে। তো এটাকে বেসিক কথাবার্তা আমি আরও বিস্তারিত বলবো সামনে, আমরা আমাদের এই টপিকটা আছে আর কি। সো এইটুকু আর কি বুঝতে পারছো নাকি যে কোনটা অন্তঃকঙ্কাল তন্ত্রের অংশ। তো এরপরে আমরা আসি যে 3 নম্বরে, যেটা বলছে যে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। সো এই স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র আর কি আমাদের অন্তঃকঙ্কালতন্ত্রেরই একটা অংশ। এটা হচ্ছে আমাদের অন্তঃকঙ্কালতন্ত্রের একটা অংশ, কিন্তু এর কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। যেমন আমরা যদি অস্থি তরুণাস্থি দেখি, সো এইগুলোর সাথে আর কি 100% এই স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের যে অংশগুলো আছে সেগুলোর মিল পাওয়া যায় না, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। সো আমাদের ব্যতিক্রমগুলো জানতে হবে না, জাস্ট এটা মনে রাখবা যে অন্তঃকঙ্কালের সাথে স্প্লাঙ্কনিক কঙ্কালের কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে। তো এই জন্য এগুলোকে আমরা একটা আলাদা ভাগে ভাগ করেছি। তো এই অংশগুলো কি? শ্বাসনালী আর ট্রাকি আসলে শ্বাসনালীর অংশ, এটা আর কি ভুলে আসছে। তো আমাদের যে শ্বাসনালী আছে এবং হচ্ছে ব্রঙ্কাই আছে, এই দুটাই হচ্ছে আমাদের স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এখন শ্বাসনালী এবং ব্রঙ্কাই কোনটা? সো এই যে আমরা দেখছি আমাদের ফুসফুস আছে, আমাদের যে শ্বসনতন্ত্র আছে, তো এইখানে আমাদের এটা হচ্ছে আমাদের বলা যায় যে শ্বাসনালী এবং শ্বাসনালী দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। সো প্রতিটি অংশকে আমরা বলতে পারি হচ্ছে ব্রঙ্কাই বা ব্রঙ্কাস, প্রতিটি অংশ বলতে পারি হচ্ছে ব্রঙ্কাই। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শ্বাসনালী, শ্বাসনালী। অ্যান্ড এই দুইটা হচ্ছে আমাদের স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের অংশ। সো আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছো। আসলে এখান থেকে কিছুই আসবে না, জাস্ট এই উদাহরণগুলোই আসবে, অ্যান্ড এগুলো আসলে তোমরা আর কি পারবা, খুব একটা কঠিন টপিক না, এগুলো একদমই সহজ টপিক। তো আমি আর কি সামনে আগাই। সো এখন যদি আমরা আসি তাহলে আমরা এখন দেখব যে আমাদের যে কঙ্কালতন্ত্র আছে এই কঙ্কালতন্ত্রের আর কি কাজ, কঙ্কালতন্ত্রের কাজ। সো কঙ্কালতন্ত্রের কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যান্ত্রিক কাজ এবং অন্যটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তো যান্ত্রিক কাজ কোনগুলা? তো তোমরা যদি পরিপাক অধ্যায় পড়ে থাকো, তো অনেকের পড়ার কথা, অনেকে পড়ো নাই। সো যারা পড়ছো তারা জানো যে আমাদের যে খাদ্যর যে পরিপাক আছে, এই পরিপাকটা কিন্তু দুই ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক পরিপাক এবং অন্যটা হচ্ছে রাসায়নিক পরিপাক। সো যান্ত্রিক পরিপাক কি?
যান্ত্রিক পরিপাক হচ্ছে আমরা দেখছি যে আমরা যে খাদ্যবস্তু যে ছোট টুকরায় পরিণত করি, অর্থাৎ একটা যন্ত্রের মতো কাজ করে, যেটা আমরা বাংলা ভাষায় যদি বলি যন্ত্রের মতো কাজ করে, সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। সো এখন যদি আমরা বলি যে যান্ত্রিক কঙ্কালতন্ত্রের কাজ কি, সো সেটা হচ্ছে আমরা যে হাঁটা চলা করি, আমরা যে খাবার চিবাই, সো এটাও কিন্তু আর কি আমাদের যে কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজ। তো এটা নিয়ে আমাদের সমস্যা হয় না। আমাদের সমস্যা হয় কি, যে শারীরবৃত্তীয় কাজটা কি। তো শারীরবৃত্তীয় কাজ বলতে বোঝায় যে আমাদের শরীরের ভেতরে যা যা হয় সবগুলো হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় কাজ। আর আমাদের শরীরের বাইরে থেকে যেগুলো আমরা দেখতে পারি, যেমন হাঁটা চলা করা, এগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক কাজ। তো শারীরবৃত্তীয় কাজের উদাহরণগুলো কি, যেমন আমরা সবাই জানি মোটামুটি যে আমাদের যে লাল অস্থিমজ্জা আছে, আমাদের যে লাল অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা, এই লাল অস্থিমজ্জা থেকে আর কি আমাদের যে রক্তকণিকা উৎপন্ন হয়, যেমন হচ্ছে রেড ব্লাড কর্পাসেট বা আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা উৎপন্ন হয়। সো এইটা হচ্ছে একটা আমাদের আর কি যান্ত্রিক শারীরবৃত্তীয় কাজ আর কি। কেন শারীরবৃত্তীয় কাজ? কারণ আমাদের যে লাল অস্থিমজ্জা, এই লাল অস্থিমজ্জা থাকে কোথায়? আমাদের যে অস্থি আছে, অর্থাৎ যেগুলো লম্বা অস্থি, যেগুলো লম্বা অস্থি, যেমন ফিমার, হিউমেরাস, যেমন ফিমার, তারপরে আছে হচ্ছে হিউমেরাস, হিউমেরাস। সো এই সকল অস্থির মাঝে মূলত এই লাল অস্থিমজ্জা থাকে এবং সেখান থেকে মূলত আমাদের আরবিসি তৈরি হয়। সো এইটা হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের শারীরবৃত্তীয় কাজ। অ্যান্ড মনে রাখবা যে প্রতি সেকেন্ডে 26 লক্ষ আরবিসি তৈরি হয় আমাদের এই লাল অস্থিমজ্জা থেকে। আর অস্থিমজ্জা মূলত আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের পিত অস্থিমজ্জা। আরেকটা আছে, সেটা হচ্ছে পিত অস্থিমজ্জা, পিত অস্থিমজ্জা, অস্থিমজ্জা। তো সেটার কাজ কি, ওটা আমি বলবো একটু পরে আর কি, তোমরা দেখবা যখন আমরা এই কাজগুলো একটু বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো আমরা সামনে আগাই। তো এখন আসি আমাদের হচ্ছে যে যান্ত্রিক কাজ আছে, এই যান্ত্রিক কাজগুলো কি কি আছে সেটা আমরা দেখব। সো 1 নাম্বার যদি দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের কি বলছে, দৈহিক কাঠামো সৃষ্টি। দৈহিক কাঠামো সৃষ্টি বলতে কি বোঝায়? দৈহিক কাঠামো সৃষ্টি বলতে বোঝায় যে আমরা যে মানুষ, আমাদের নির্দিষ্ট একটা শেপ আছে। যেমন আমরা যদি আমাদের বুক দেখি, আমাদের বুকটা একটু ফুলে থাকে, আমাদের হাত একদম স্ট্রেট থাকে, মাঝখানে আমরা ভাঁজ করতে পারি, আবার পা আছে, আবার আমাদের মেরুদণ্ড থাকার কারণে আমরা কি বসে থাকতে পারি, দাঁড়ায় থাকতে পারি। সো এই যে একটা নির্দিষ্ট শেপ প্রদান করছে, সো এটা কে করছে? আমাদের তো এই কঙ্কালতন্ত্রই করছে। এখন সাপোজ মনে করো যে তোমার পুরা দেহ থেকে সবগুলা অস্থি, অর্থাৎ 206টা অস্থিকে আমরা আলাদা করলাম। যদি আলাদা করি তাহলে আমাদের আকৃতি কেমন হবে? আমরা তো একদম অ্যামিবার মতো হয়ে যাব, অর্থাৎ আমরা এরকম চ্যাপ্টা হয়ে যাব। সো এই জন্য বলছে যে আমাদের দৈহিক কাঠামো সৃষ্টি সেটা আমাদের এই কঙ্কালতন্ত্র করে থাকে। সো তোমাদের এইটুকু মনে রাখতে হবে যে দৈহিক কাঠামো সৃষ্টি করে কি না। তোমাদের এমসিকিউতে আসবে যে নিচে কোনটি কঙ্কালতন্ত্রের কাজ বা কোনটি কঙ্কালতন্ত্রের কাজ নয়। সো সেখানে একটা অপশন দিল যে দৈহিক কাঠামো সৃষ্টি করা, আরও কিছু অপশন দিল। সো এইটুকু পারলেই হলো যে বুঝতে পারবা কিনা যে দৈহিক কাঠামো সৃষ্টি করা কঙ্কালতন্ত্রের কাজ কি না। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা যাই, তাহলে 2 নাম্বার দেখবো, সেটা বলছে যে সুরক্ষা প্রদান করা। এখন কথা, সুরক্ষা প্রদান করা কি? সুরক্ষা প্রদান করা হচ্ছে, ধরো যে আমাদের যে ব্রেইন আছে, আমাদের ব্রেইন, তারপর আমাদের হার্ট, তারপর আমাদের ফুসফুস, এগুলো একটা নির্দিষ্ট কেজের ভেতরে আছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি, আমাদের ব্রেনে এমন কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে তুমি যদি একটু মনে করো যে একটু কি বলে, তুলা দিয়েও টাচ করো, কিংবা যদি কোনো কারণে একটু আঘাত লাগে, তুমি একদম মারা যাবা। তো দেখবা যে আমাদের আর কি যখন ব্রেন টিউমার হয়, তখন অনেক ক্ষেত্রে ডাক্তার বলে যে আমাদের আর, তোমার আর মনে করো যে বেশি দিন বাঁচবা না, 6 মাস কি 2 মাস কি 3 মাস এরকম বাঁচতে পারবা। তো এটা কেন বলে? তারা কিন্তু কোনো অপারেশনও করে না। কারণ হচ্ছে আমাদের এমন এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের যদি টিউমার হয় কিংবা কিছু একটা যদি হয়, তাহলে আর কি আমরা বাঁচতে পারবো না। কেন বাঁচতে পারবো না? কারণ ওইখানে এত সেন্সিটিভ যে ওইখানে কোনো কিছু টাচ লাগলে আমরা মারা যাব। সো এই সকল যে আমাদের শরীরের যে খুবই নমনীয় যে অংশগুলো আছে বা যেগুলো খুবই আর কি সেন্সিটিভ পয়েন্ট, সেইগুলোকে রক্ষা করা হচ্ছে আমাদের এই কঙ্কালতন্ত্রের আর কি যে কাজ সেইটা প্রদান করে। যেমন আমাদের ব্রেনে করোটি আছে, আবার আমাদের যে হার্ট আছে, হার্টকে রক্ষা করা হচ্ছে থোরাসিক কেজ। আমাদের যে হার্ট আছে, হার্টকে রক্ষা করা হচ্ছে থোরাসিক কেজ, থোরাসিক কেজ আর কি রক্ষা করে। আবার এই থোরাসিক কেজ কিন্তু আমাদের হচ্ছে যে কি বলে, ফুসফুস আছে বা আমাদের লাংস আছে, লাংস মানে ভুল হয়েছে আমার, আমাদের লাংস আছে। তো এইগুলোকে রক্ষা করে আমাদের থোরাসিক কেস। তো এরকম আরও কিছু অংশ আছে যেগুলোকে আমাদের এই বলা যায় যে কঙ্কালতন্ত্র আর কি রক্ষা করে। তো এই জন্য বলতে যে সুরক্ষা প্রদান করে। তো এটুকু আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি আমি যাই 3 নাম্বারে, 3 নাম্বারে বলছে যে হচ্ছে সংযোগ তল সৃষ্টি। তো সংযোগ তল সৃষ্টি বলতে কি বোঝায়? তো বুঝতে পারছো, সংযোগ, সংযোগ মানে যুক্ত করা।
তো আমরা যদি দেখি যে আমাদের যে শরীরের উপরের অংশ অর্থাৎ আমাদের মাজা পর্যন্ত যদি দেখি, আমাদের মাজা এবং আমাদের পা, এখানে কিন্তু একটা জয়েন্ট আছে। তো এই জয়েন্টের মাধ্যমে মূলত আমাদের শরীরের নিচের অংশ এবং উপরের অংশ যুক্ত থাকে। সো এরকম আর আমাদের হাত আছে, আমাদের হাতে বাইসেপস এবং ট্রাইসেপস দুটো পেশি আছে। তো এইখানে দুটো অস্থি থাকে। তো এই অস্থিগুলোকে আর কি আমাদের যুক্ত করতেছে এই আর কি কঙ্কালতন্ত্র। সো এরকমভাবে আমাদের শরীরে অনেক অনেক অংশ আছে যেগুলোকে আর কি এই যুক্ত করতেছে আমাদের কঙ্কালতন্ত্র। সো এই জন্য বলছে যে সংযোগতল সৃষ্টি করাও আমাদের এই কঙ্কালতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ কাজ। সো এটা গেল, আশা করি এই তিনটাই বুঝতে পেরেছি। তো এখন যদি আসি তার চলন, তো চলনে তো সাহায্য করবেই। আমরা যখন হাঁটা চলা করি আমাদের হাঁটু ভাঁজ হয়, তারপরে আমাদের হচ্ছে গোড়ালি আর কি আমাদের ভাঁজ হয়। সো এই যে কাজগুলো করে এগুলো তো আমাদের চলনেই কাজ করে, তাই না? তো এটাও আর কি আমাদের একটা যান্ত্রিক কাজের অংশ। তো এগুলো আর কি পড়লে তুমি আর কি চিন্তা করলেই পারবা, এগুলো মুখস্থ করার কোনো বিষয় না। বায়োলজি আসলে মুখস্থ করতে হয়, কিন্তু আসলে তুমি না বুঝে মুখস্থ করলে হবে না। কিছু বুঝতে হবে যে কেন হলো, আমাদের দৈহিক কাঠামো কেন সৃষ্টি করবে, সুরক্ষা কেন প্রদান করলো, সংযোগতল কেন সৃষ্টি করলো, তারপরে কীভাবে চলনে সাহায্য করে। এগুলো তুমি একবার যদি ভালোভাবে বোঝো, একবার যদি মাথা ঢোকে, তাহলে তার কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনাই নাই। সেভাবে কি আমাদেরকে বায়োলজি পড়তে হবে। এবার যেটা আসি 5 নম্বরে। 5 নাম্বার কি বলছে যে ভার বহন। সো ভার বহন তো করবেই। আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, তো এই কঙ্কালতন্ত্রের যে আমাদের হাড়গুলো আছে, আমাদের যে হাড় আছে, এই হাড়ের সাথে আমাদের পেশিগুলো যুক্ত থাকে। কিসের মাধ্যমে যুক্ত থাকে? আমাদের যে হচ্ছে টেন্ডন আছে, এই টেন্ডনের মাধ্যমে কিন্তু আমাদের যে পেশিগুলা যুক্ত থাকে। সো এর মাধ্যমে আর কি আমাদের যে পেশির যে ভারগুলো আছে সেগুলো রক্ষা করতেছে। এখন সাপোজ ধরো যে আমাদের যদি এই হাতের যদি অস্থিগুলো না থাকতো, তাহলে কি হতো? তাহলে কোনোদিন আমরা হাত উপরে তুলতে পারতাম না। আবার যদি আমাদের যে পায়ের যে অস্থিগুলো আছে এগুলো যদি না থাকতাম, আমরা তো হাঁটাচলা করতে পারতাম না। আমাদের শরীরের যে কোনো অংশে ভারী বহন করতে পারতাম না। আবার যদি আমাদের মেরুদণ্ড না থাকতো, আমরা কোনোদিন বসতে পারতাম? আমরা যদি একবার শুই, আমরা বসি কেমনে? আমরা তো এই আর কি মেরুদণ্ডের হারে বল প্রয়োগ করি এবং সেটাই আর কি আমাদের বসতে সাহায্য করে। তো এটা কিন্তু একটা কাজ করতেছে, অর্থাৎ আমাদের শরীরের যে ভার বহন করে সেই সবগুলো কাজই আমাদের এই কঙ্কালতন্ত্র করতেছে। সো এইটা আর কি গেল আমাদের যে যান্ত্রিক কাজ সেইটা। তো এটুকু বুঝতে পারছো কিনা একটু জানাও, যদি জানাও তাহলে আমি সামনে আর কি আগাবো। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি আসি তাহলে আমাদের এখন দেখবো হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজ মানে কি বলছি? দেহের ভেতরে যেগুলো হয়, দেহের ভিতরে যা হয় সব জায়গা মনে রাখবা। যে জায়গায় তুমি পাবা যে শারীরবৃত্তীয় কাজ মানে মনে রাখবা যে দেহের ভেতরে, আর যান্ত্রিক কাজ মানে দেহের বাইরে বা আমরা যেগুলো দেখতে পারি সেইগুলা। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রক্তকণিকা উৎপাদন। যেটা আমি প্রথমে তোমাদের বললাম যে আমাদের যে লাল অস্থিমজ্জা থাকে সেই লাল অস্থিমজ্জা থেকে মূলত আমাদের এইখানে হচ্ছে রক্তকণিকা উৎপন্ন হয়। আর এইখান থেকে গুরুত্বপূর্ণ কথা কি, যে প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে হচ্ছে 26 লাখ আরবিসি আর কি উৎপন্ন হয়। 26 লাখ আরবিসি উৎপন্ন হয় পার সেকেন্ডে। সো এটা কি বুঝলাম, এটা আমি আগেও আলোচনা করেছি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে নিঃশ্বাস এবং প্রশ্বাস ও শ্রবণ। এখন কথা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস আবার কীভাবে আমাদের অস্থি সাহায্য করে। আমরা তো জানি যে আমাদের হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, এর মাধ্যমে আর কি বায়ু যায়। সো এখানে কঙ্কালতন্ত্র কীভাবে কাজ করলো, যেহেতু এটা অন্তঃকঙ্কালতন্ত্রের আর কি কাজ। সো বলি যে তোমরা যদি শ্বসন ও শ্বাসকে পড়ে থাকো, না পড়লেও সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। তো সেইখানে আমরা যখন আর কি প্রশ্বাস নেই, তো প্রশ্বাস মানে কি? প্রশ্বাস মানে হচ্ছে বায়ু প্রবেশ। মনে রাখবা পথে হচ্ছে প্রবেশ। সো যখন আমাদের শরীরের ভেতরে বায়ু প্রবেশ করে, সো একবার প্রশ্বাস নিয়ে দেখো আমাদের কি হয়, আমাদের হচ্ছে যে বুক আছে বা থোরাসিক কেস যেটা আছে সেটা একটু উপরে উঠে আসে। সো এই কাজটা করতেছে কে? আমাদের তো কোনো একটা কঙ্কালই কাজ করতেছে, তাই না? সো আমাদের যে বুকের যে পাঁজরের যে অস্থিগুলো আছে, স্টারনাম, তারপরে রিবস, এইগুলা যে আছে, এইগুলাই মূলত আমাদের এই প্রশ্বাস নিতে সাহায্য করতেছে। তো এই জন্য বলছে যে প্রশ্বাস নিতে সাহায্য করতেছে। আবার আমরা যখন নিঃশ্বাস নেই মানে কি শ্বাস ত্যাগ করি, তখন দেখো আবার আমাদের কিন্তু যে বুক যে আছে এটা একটু নিচে নেমে যায়। সো এই কাজগুলো আর কি আমাদের কঙ্কালতন্ত্র করতেছে। সো এটাতে বুঝলাম যে নিঃশ্বাস আর প্রশ্বাস। তখন কথা হচ্ছে শ্রবণ কি? শ্রবণে কেমনে সাহায্য করতেছে, শ্রবণে আবার কেমনে সাহায্য করবে। সো তোমাদেরকে বলে রাখি যে সামনে আর কি আমরা এটা নিয়ে পড়বো। তো তারপরে বলে রাখি যে আমাদের কানে মূলত 6টা অস্থি আছে। প্রতি কানে 3টি করে 6টি অস্থি আছে। সো এই অস্থিগুলাই মূলত আমাদের যে শব্দগুলো আসে, আমাদের বাইরে থেকে যে শব্দগুলো আসে সেই শব্দগুলো সুন্দরভাবে আর কি সুরশলাকার মতো কাজ করে আমাদের কানের ভেতরে নিয়ে যেতে সাহায্য করে। সো এইভাবে এটি আমাদের শ্রবণে সাহায্য করে। সো এইটুকু আমরা বুঝলাম যে কীভাবে নিঃশ্বাস প্রশ্বাস এবং হচ্ছে শ্রবণে সহায়তা করে। সো এখন আমরা দেখব 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ কীভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। সো আমাদের যে অস্থিগুলো আছে অস্থিগুলায় রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র থাকে। কি থাকে? রেটিকুলো
এন্ডোথেলিয়াল তন্ত্র থাকে, এন্ডোথেলিয়াল তন্ত্র থাকে। সো এই যে তন্ত্রটা থাকে, এই তন্ত্র হচ্ছে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা আর কি বাড়ায়। সো এইভাবে মূলত আমাদের যে অস্থি আছে, এই অস্থি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় আর কি কাজ করে বা রোগ প্রতিরোধে সহায়তা করে। আশা করি এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা আসি 4 নম্বরে। 4 নম্বরে কি বলছে যে খনিজ লবণ, অর্থাৎ এখানে হবে হচ্ছে খনিজ লবণ সঞ্চয়, খনিজ লবণ সঞ্চয়। সো এই খনিজ লবণ সঞ্চয় মূলত আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, এই কঙ্কালতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেউ পালন করে? আমাদের যে অস্থি আছে, আমাদের অস্থিতে আমাদের সমগ্র দেহের মূলত 97% ক্যালসিয়াম আয়ন আর কি জমা থাকে। সো ক্যালসিয়াম আয়ন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অনেক সময় দেখবা যে ডাক্তার বলে যে আমাদের অস্থি ক্ষয় গেছে, তো হাড় ক্ষয় গেছে। তো হাড় ক্ষয় যাওয়া মানে কি? হাড় ক্ষয় যাওয়া মানে কিন্তু এমন না যে আমাদের আর কি অস্থি নাই হয়ে গেছে কিংবা অস্থির কোনো একটা ছোট বড় হয়ে গেছে, এমন না। এটা বোঝায় যে আমাদের শরীরে ক্যালসিয়ামের দরকার আছে। কিন্তু যখন আমাদের শরীরে কোনো কারণে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, বিভিন্ন কারণে হতে পারে, হয়তো খাদ্য পুষ্টির অভাব কিংবা বিভিন্ন কারণে হতে পারে, তো যখন আমাদের শরীরে মূলত এই ক্যালসিয়ামের অভাবটা হয়, তো তখন আমাদের অস্থি থেকে আর কি ক্যালসিয়াম আমাদের সমগ্র দেহে সরবরাহ করে। এতে করে কি হয়, ক্যালসিয়ামের যে ব্যালেন্স, এই ব্যালেন্সটা আর কি হয়ে থাকে, ব্যালেন্সটা হয়ে থাকে। তো তখন মূলত আমাদের যে অস্থি আছে, এই অস্থিতে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। তো সেই ঘাটতিতে দেখা দেয়, এই ঘাটতিকেই মূলত ডাক্তাররা বা যখন আমরা টেস্ট করি তখন দেখা যায় আমাদের অস্থি ক্ষয় গেছে। সো এটাই আর কি বোঝায় যে অস্থি ক্ষয় বলতে। সো এটা আর কি বোঝাচ্ছি। তো এখান থেকে এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবা যে আমাদের অস্থিতে 97% আর কি ক্যালসিয়াম জমা থাকে। সো এইখান থেকে আসলে এটাই পরীক্ষা আসবে, অন্যগুলো জাস্ট তোমার জানার জন্য আর কি বলতেছি। এগুলো না তো মনে রাখার দরকার নেই, জাস্ট শুনে ভুলে যাওয়া, সমস্যা নেই। এরপরে যদি আমি আসি যে 5 নাম্বার বলছে কি চাপ ও আয়নিক সমতা রক্ষা। তো চাপ ও আয়নিক সমতা রক্ষা বলতে যে বললাম যে আমাদের ক্যালসিয়াম আয়ন আছে, এছাড়া আমাদের হচ্ছে বাইকার্বনেট আয়ন আছে, তারপরে ফসফেট আয়ন আছে। সো এই যে আয়নগুলো আছে, এই আয়নগুলো সমতা আর কি আমাদের যে কঙ্কালতন্ত্র আছে, কঙ্কালতন্ত্র কাজ করে। কারণ যখন আমরা অস্থির গঠন পড়ব তখন দেখব যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, ফসফেট, বাইকার্বনেট লবণ আমাদের এই অস্থির ভিতরে থাকে। তো এর মাধ্যমে এগুলো আমাদের আয়নিক সমতা রক্ষা করে। আর আমাদের দেহের চাপ বলতে বোঝাচ্ছে যে আমাদের দেহে যে কোনো একটা আয়নের সমতা আর হচ্ছে আমাদের অস্থিতে আয়নের যে পরিমাণ, এই দুটার যে পার্থক্য, এই পার্থক্যকে মূলত বোঝাচ্ছে চাপ। যেটাকে বুঝলাম। তারপরে আমরা 6 নম্বরে আসি। 6 নম্বরে কি বলছে যে হরমোন নিয়ন্ত্রণ। হরমোন নিয়ন্ত্রণ বলতে বোঝায় যে আমাদের কঙ্কালতন্ত্রে অস্টিওক্যালসিন 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 অস্টিও আর কি ক্যালসিন নামে এক ধরনের হরমোন ক্ষরণ হয়, এক ধরনের হরমোন ক্ষরণ হয়। সো এই হরমোন মূলত আমাদের শরীরে আর কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য জড়িত আছে। তো এই হরমোন আর কি ক্ষরণের মাধ্যমে আমাদের শরীরে যে হরমোনাল ক্রিয়া সেইগুলো নিয়ন্ত্রণ করে। সো এর মাধ্যমে কঙ্কালতন্ত্র আমাদের হরমোন নিয়ন্ত্রণ করে। একটু গেল। তো এরপরে কি বলছে যে রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি বলতে বোঝাইছে যে আমাদের যে, আমি আর কি আরেকটা পেজ নেই। সো একটু আগে বললাম যে আমাদের যে অস্থিমজ্জা আছে, আমাদের অস্থিমজ্জা আছে, আমাদের অস্থিমজ্জা আছে। সো এই অস্থিমজ্জাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, একটা হচ্ছে লাল অস্থিমজ্জা, এবং অন্যটা হচ্ছে পীত অস্থিমজ্জা, অন্যটা হচ্ছে পীত অস্থিমজ্জা, পীত অস্থিমজ্জা। সো এখন আমরা দেখবো যে পীত অস্থিমজ্জার কাজ কি। লাল অস্থিমজ্জার কাজ কি আমরা মূলত যারা একটু একটু বায়োলজি পড়ে তারা সবাই জানি যে এটা হচ্ছে আরবিসি তৈরি করে, এটা হচ্ছে আরবিসি তৈরি করে। তো এটা নিয়ে আর কি অধ্যায়ে অত আলোচনা না। আমরা এখন দেখবো যে পীত অস্থিমজ্জা কি, এর কাজ কি। সো এই পীত অস্থিমজ্জা মূলত একটা গুরুত্বপূর্ণ গঠন থাকে যেটার নাম হচ্ছে অ্যাডিপোজ, অ্যাডিপোজ। এখন কথা হচ্ছে অ্যাডিপোজ জিনিসটা কি। অ্যাডিপোজ আসলে কিছুই না, এটা আসলে একটা আমাদের চর্বির গুচ্ছ, আমাদের হচ্ছে চর্বির গুচ্ছ, আমাদের চর্বির হচ্ছে গুচ্ছ, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাডিপোজ। এই চর্বির গুচ্ছ হচ্ছে আমাদের যে শরীরে যখন আমরা আর কি চর্বিজাতীয় খাদ্য খাই, তো আমরা মনে করো যে বিভিন্ন ধরনের তো তেল জাতীয় ফাস্টফুড বিভিন্ন কিছু খেয়ে থাকি, এতে করে কি হয় আমাদের শরীরে কিছু পরিমাণে ফ্যাট জমা হয়। সো এই ফ্যাটগুলোকে মূলত যেন আমাদের শরীরে আর কি যে আমাদের যে ধমনী আছে এই ধমনী গাঁটে জমা না হয়, এর জন্য আমাদের অস্থি একটা গুরুত্বপূর্ণ কাজ করে। কি করে? অ্যাডিপোজ তৈরি করে।
এই অ্যাডিপোজ তৈরি করার মাধ্যমে মূলত আমাদের শরীরে এক্সট্রা চর্বিগুলোকে একটা গুচ্ছে পরিণত করে একটা আর কি জমা রাখে একটা জায়গায়, এবং যখন আমাদের শরীরে কোনো কারণে চর্বির অভাব হয় সেটা আর কি এটা পূরণ করতে পারে। সো এই জন্য বলছে যে আমাদের যে কঙ্কালতন্ত্র আছে এই কঙ্কালতন্ত্র হচ্ছে আমাদের রাসায়নিক শক্তি প্রদান করতেছে। কিভাবে রাসায়নিক শক্তি প্রদান করতেছে? এই অ্যাডিপোজ আর কি চর্বিগুচ্ছ সঞ্চয় করতেছে। অ্যান্ড আমরা সবাই কিন্তু জানি যে আমাদের চর্বির কাজ কি? চর্বির কাজ হচ্ছে দেহে যে শক্তি উৎপাদন করা, দেহে শক্তি উৎপাদন করা, শক্তি উৎপাদন করা। আর আমাদের যে শক্তি উৎপাদন করে এটা আসলে কি শক্তি থাকে? এটা আসলে তাপ শক্তি থাকে। আমরা যে খাবার খাই, আমাদের খাবারের যে শ্বসন হয়, শ্বসন কি? শ্বসন বলতে বোঝায় আমাদের যে গ্লুকোজ থাকে C6H12O6, এর সাথে আমাদের অক্সিজেন 6 অণু অক্সিজেনের বিক্রিয়া হয়। অ্যান্ড এই বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমাদের এখানে এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপরে হচ্ছে পানি উৎপন্ন হয়, এবং এখানে হচ্ছে 36 অণু এটিপি উৎপন্ন হয়। অ্যান্ড এই এটিপি কিন্তু আমাদের শরীরে তাপ শক্তি উৎপন্ন করে, বা যেটাকে তাপ শক্তি উৎপন্ন করে। অ্যান্ড এই তাপ শক্তি হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে। তো এটাই আর কি এখানে বলছে যে আমাদের যে কঙ্কালতন্ত্র আছে কঙ্কালতন্ত্রে রাসায়নিক শক্তি যোগান দিচ্ছে। তো কিভাবে রাসায়নিক শক্তি যোগান দিচ্ছে আশা করি বুঝতে পেরেছো। অ্যাডিপোজ সৃষ্টির মাধ্যমে মূলত চর্বি আমাদের রাসায়নিক শক্তি প্রদান করতেছে। সো এটা আশা করি যে আমাদের শারীরবৃত্তীয় কাজ এবং হচ্ছে যান্ত্রিক কাজ গেল। সো এটা যদি আমি আরেকবার রিক্যাপ করি, আসলে আমরা কি কি পড়লাম আরেকবার রিক্যাপ করি। তো প্রথমে আমরা পড়লাম যে মানব কঙ্কালতন্ত্র। সো মানব কঙ্কালতন্ত্র হচ্ছে আমাদের ভ্রূণীয় মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। তো মেসোডার্ম কি পড়লাম যে আমাদের তিনটা ভ্রূণ স্তর থাকে, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম এবং একটা হচ্ছে এন্ডোডার্ম। এক্টোডার্ম কি বাইরের স্তর, মেসোডার্ম কি মাঝখানের স্তর, এবং এন্ডোডার্ম কি একদম ভেতরের স্তর। আমাদের এক্টোডার্ম থেকে ব্রেন সৃষ্টি হয়, মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, রেচনতন্ত্র এবং জননতন্ত্র সৃষ্টি হয়। এবং আমাদের যে এন্ডোডার্ম আছে এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয় আমাদের শ্বসনতন্ত্র, তারপরে থাইমাস গ্রন্থি, তারপর থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড, এইগুলো আর কি সৃষ্টি হয়। সো এটুকু আমরা বুঝতে পারলাম। এটা আসলে আমাদের এই অধ্যায় পড়া না, অন্য একটা অধ্যায়ের পড়া, বাট আমরা এখানে একদম একসাথে পড়ে ফেললাম যাতে আমাদের পরে সমস্যা না হয়। সেইটুকু আমাদের একদম কনফার্ম। তো এরপরে যদি আমরা 2 নাম্বার দেখি, তো 2 নাম্বার বলছে 30 বছর বয়সে অস্থির ঘনত্ব সব থেকে বেশি থাকে। তো এটা আর কি একটা কনফিউশন আছে যে মাধ্যমিক বই আছে 21 বছর, এটা তোমরা একটু দেখে রাখবা। তো এরপরে যদি আমরা 3 নাম্বার আসি তাহলে বলছে যে অস্থি নিয়ে আলোচনা করা হিউম্যান অস্টিওলজিতে। তো এটাকে আমি ভেঙে দেখালাম যে হিউম্যান মানে হচ্ছে মানুষ, অস্টিও মানে অস্থি, এবং লোগোস মানে আলোচনা করা, এই তিনটা মিলে হয়েছে হচ্ছে হিউম্যান অস্টিওলজি। তো এটা আমাদের গেল। এর পরবর্তী স্লাইড যদি দেখি তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগ। তো আমরা কঙ্কালতন্ত্রকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের বহিঃকঙ্কালতন্ত্র, একটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র, এবং আরেকটা হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। সো বিভিন্ন উদাহরণগুলো যেগুলো সেগুলো আমরা দেখলাম। সো এটা আর কি তোমাদের একবার যদি একটু মনোযোগ দিয়ে দেখো এবং পড়ো তাহলে মনে থাকবে। সো এটুকু আমরা পড়লাম। এরপরে যদি আমরা সামনে আসি তাহলে দেখেছি যে কঙ্কালতন্ত্রের কাজ। সেই কঙ্কালতন্ত্রের কাজকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যান্ত্রিক কাজ, একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজ কি? যেটা আমরা বাইরে থেকে দেখতে পারি, যে আমরা হাঁটা চলা করা, এগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক কাজ। আর শারীরবৃত্তীয় কাজ কি? শারীরবৃত্তীয় কাজ বলতে বোঝায় যেগুলো আমাদের শরীরের ভেতরে হয় এক কথায়, যেমন হচ্ছে অস্থি মজ্জায় আরবিসি তৈরি করা, এইগুলো আর কি আমাদের হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। সো এখন আমরা সবগুলো আবার ডিটেলস একটু আলোচনা করেছি যে কোনটি হচ্ছে যান্ত্রিক কাজের অংশ, যেমন দৈহিক কাঠামো সৃষ্টি করা, সুরক্ষা প্রদান করা, সংযোগতল সৃষ্টি করা, চলন, ভার বহন, তো এইগুলো হচ্ছে আমাদের যান্ত্রিক কাজ। সো এটুকু আমাদের গেল। এরপরে আমরা দেখছি যে আমাদের হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তো শারীরবৃত্তীয় কাজ দেহের ভিতরের কাজ, দেখতে রক্তকণিক উৎপাদন করা, যেটা আমাদের আর কি লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, এবং এখান থেকে মনে রাখবা যে প্রতি সেকেন্ডে 26 লক্ষ আরবিসি তৈরি হয়। এটা গেল। এরপরে যেটা আমরা 2 নম্বরে দেখেছি সেখানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসে সহায়তা করে। আমরা দেখেছি যখন আমরা প্রশ্বাস নেই তখন আমাদের হচ্ছে যে বুকের যে পাঁজরের হাড়গুলো সেগুলো উপরে উঠে আসে, আবার নিঃশ্বাসের সময় নিচে নেমে যায়, সেরকম উপরে নিচে ওঠার মাধ্যমে আমাদের বায়ু গ্রহণ ত্যাগে সহায়তা করে। এটুকু গেল। এরপরে আমরা 3 নাম্বার যেটা দেখি সেটা হচ্ছে রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ কীভাবে করে? আমাদের শরীরে একটা বিশেষ ধরনের তন্ত্রের সৃষ্টি হয় যার নাম কি? রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্রের মাধ্যমে মূলত আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সেটুকু আমাদের গেল। এরপরে 4 নাম্বার যদি দেখি তাহলে হচ্ছে খনিজ লবণ সঞ্চয়। খনিজ লবণ সঞ্চয়, খনিজ লবণ কিভাবে সঞ্চয় করে? সো আমরা দেখেছি যে আমাদের যে অস্থি আছে এই অস্থি মূলত 97% ক্যালসিয়াম সঞ্চয় করে, অর্থাৎ আমাদের সমগ্র দেহে যেই পরিমাণ ক্যালসিয়াম আছে তার ভেতরে 97% ক্যালসিয়াম আর কি আমাদের অস্থি বা হাড্ডি সঞ্চয় করে থাকে। সো এর মাধ্যমে আর কি আমাদের অস্থি ব্যালেন্স করে, সেগুলো আমরা দেখলাম। এরপরে যে 5 নাম্বার আছে, 5 নাম্বারে বলছে যে চাপ ও আয়নিক সমতা রক্ষা। চাপ ও আয়নিক সমতা কিভাবে রক্ষা করে? সো বললাম যে আমাদের আর কি দেহের ভেতরে বিভিন্ন ধরনের লবণ আছে, যেমন বাইকার্বনেট লবণ, ফসফেট লবণ, ক্যালসিয়ামের লবণ, এইসব লবণ আছে। তো এসব লবণ হচ্ছে বিভিন্ন ধরনের আয়নে পরিণত হয় এবং শরীরে আয়ন এবং চাপ রক্ষা করে।
সো এটুকু আমাদের গেল। এরপরে যদি আমরা 6 নাম্বার দেখি তাহলে বলছি যে হরমোন নিয়ন্ত্রণ। সো হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করে? তো বললাম যে অস্ট্রোক্যালসিন নামক এক ধরনের হরমোন ক্ষরণ হয়, যা মূলত আমাদের দেহে আর কি হরমোনাল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে 5 নাম্বার বলছে যে রাসায়নিক শক্তি প্রদান করা। রাসায়নিক শক্তি প্রদান করে কীভাবে? সো বললাম যে এখানে আমি পরবর্তী স্লাইডে বুঝাইছি যে অস্থিমজ্জা থাকে, যার ভিতরে একটা থাকে হচ্ছে লাল অস্থিমজ্জা এবং একটা থাকে হচ্ছে পীত অস্থিমজ্জা। অ্যান্ড এই পীত অস্থিমজ্জার একটা অংশ থাকে যেটা হচ্ছে অ্যাডিপোজ সঞ্চয় করে। অ্যান্ড অ্যাডিপোজটা কি? অ্যাডিপোজ হচ্ছে আমাদের চর্বির গুচ্ছ। অ্যান্ড চর্বির কাজ কি? আমরা সবাই জানি যে চর্বির কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা। তো এই শক্তি আর কি আমাদের তাপশক্তি বা রাসায়নিক শক্তি রূপে আর কি জমা থাকে। সেখানে তাপশক্তি লিখছি, এখানে হচ্ছে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি রূপে জমা থাকে এবং এরই মাধ্যমে মূলত আমাদের রাসায়নিক যে সমতা সেইটা রক্ষা করে। সো এখানে হাবিজাবি লেখা আছে, এগুলো আর কি আশা করি বুঝতে পেরেছো। তো মেইন কথা যেগুলো সেগুলো আমি আরেকবার রিক্যাপ করেছি। তো এইটুকুতে কারো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও, কিংবা কারো কোনো প্রশ্ন আছে কিনা। যদি না থাকে তাহলে আমি সামনে আগাবো। আচ্ছা, কারোর সমস্যা থাকলে বললো, আর না হলে আমি সামনে আগাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি সামনে আগাই। ওকে, সো এখন আমরা দেখবো যে আমাদের কঙ্কালতন্ত্রের উপাদান। তো কঙ্কালতন্ত্রের উপাদান বলতে আমরা এখানে বুঝবো যে আমাদের যে 3 ধরনের কঙ্কালতন্ত্র আছে, তার ভেতরে অন্তঃকঙ্কালতন্ত্রের যে উপাদান আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। অ্যান্ড এই পুরো অধ্যায় আর কি আমাদের অন্তঃকঙ্কালতন্ত্র নিয়ে আর কি আলোচনা করা আছে। সো অন্তঃকঙ্কালতন্ত্রের উপাদান, অন্তঃকঙ্কালতন্ত্রের উপাদান, এটা নিয়ে আমাকে আলোচনা করব। তো প্রথমে যদি দেখি তাহলে প্রথম আছে হচ্ছে অস্থি। অস্থি মানে কি? আমাদের যে হাড়, যেটা আমরা বুঝি যে আমাদের অন্তঃকঙ্কালতন্ত্রে আমাদের পুরোটা দেহই আর কি এই অস্থির মাধ্যমে একটা কাঠামো গঠন করছে। সো এটা তো অবশ্যই আমাদের অন্তঃকঙ্কালতন্ত্রের উপাদান হবে, সেটা আর কি আমরা সবাই জানি, এটা কি বোঝার মতো কিছু নাই। তো এখন যদি আমি এই অস্থির একটু বৈশিষ্ট্য বলি, তাহলে এই অস্থি হচ্ছে দৃঢ় এবং হচ্ছে ভঙ্গুর। দৃঢ় এবং হচ্ছে ভঙ্গুর। তো দৃঢ় বলতে বোঝাইছে এটা হচ্ছে শক্ত, আর ভঙ্গুর বলতে বোঝাইছে এটাকে যদি আমরা বাঁকানোর চেষ্টা করি কিংবা আমরা যদি বল প্রয়োগ করি তাহলে এটা ভেঙে যাবে। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। সো এইখান থেকে আর কি এই বৈশিষ্ট্যটা একটু মনে রাখবা, কারণ এটা এমসিকিউতে আসতে পারে। এটা হচ্ছে আমাদের এমসিকিউতে আসতে পারে। সো এরপরে যদি আমরা আসি, তো 2 নাম্বার হচ্ছে কোমল অস্থি। সো কোমল অস্থি আর এক নাম আমরা দেখেছি, সেটা হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি আমরা দেখেছি। সো এই তরুণাস্থির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দৃঢ় এবং হচ্ছে কি এটা ভঙ্গুর না, এটা ভঙ্গুর না, এটা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যদি আমাদের তরুণাস্থি আছে, তরুণাস্থিকে যদি আমরা সারাদিন বল প্রয়োগ করি, তারপরে এটা কোনোদিন ভাঙবে না, এটা একটু বলবে আর নয় ছিঁড়ে যাবে, কিন্তু কখনোই এটা ভাঙবে না। কিন্তু যে অস্থি আছে, অস্থি ভেঙে যাবে। তো এটা আর কি এদের যে প্রাথমিক যে পার্থক্য সেইটা। এরপরে দেখব যে লিগামেন্ট। সো লিগামেন্ট কি? লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থির সংযোগ রক্ষা করে। সো একটু আগে তো আমি তোমাদের চিত্র আঁকায় বুঝাইছি, জাস্ট এখন হচ্ছে আমি তোমাদেরকে আর কি বলি, এখানে লিখে দেই যে অস্থির সাথে অস্থির সংযোগ রক্ষা করে। অস্থি প্লাস অস্থি যে সংযোগ রক্ষা করে, এটা হচ্ছে আমাদের লিগামেন্ট। আর টেন্ডন কি? টেন্ডন হচ্ছে পেশির সাথে পেশি প্লাস অস্থি সংযোগ রক্ষা করে, এটা হচ্ছে টেন্ডন। সো এই দুটার পার্থক্য নিয়ে আর কি অনেকের কনফিউশন লাগে, এটা কিন্তু কনফিউশন লাগা যাবে না। লিগামেন্ট মানে হচ্ছে অস্থি, আর টেন্ডন মানে হচ্ছে পেশি এবং হচ্ছে অস্থি। তো এটা আর কি আমরা বুঝতে পারলাম। এরপরে আছে যে অস্থি সন্ধি। সো অস্থি সন্ধি কিন্তু আমাদের কঙ্কালতন্ত্রের উপাদান। অ্যান্ড এই অস্থি সন্ধিকে আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা আছে সূচার অস্থি সন্ধি। সূচার অস্থি সন্ধি কোনটা? আমাদের যে করটিকার অস্থি থাকে, আমাদের মাথায় যে করটি আছে, করটিকার যে অস্থি আছে, এটা হচ্ছে আমাদের সূচার অস্থি সন্ধি। অন্যটা আছে হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। সাইনোভিয়াল অস্থি সন্ধি। এই সাইনোভিয়াল অস্থি সন্ধি আর একটা নাম হচ্ছে, এটা মনে করো চলতে পারে, অর্থাৎ হচ্ছে কি বলে এটা, চলো আর কেমন সঠিক খেয়াল নাই, বাট এটা কি সচল অস্থি সন্ধি। সরি, এটা হচ্ছে আমাদের সচল অস্থি সন্ধি। সচল অস্থি সন্ধি। সচল অস্থি সন্ধি। এবং আর এক ধরনের অস্থি সন্ধি যেটা হচ্ছে নিশ্চল অস্থি সন্ধি। নিশ্চল অস্থি সন্ধি। আমাদের এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি আমাদের যে আর কি অস্থি সন্ধি আছে। তো এগুলো নিয়ে আর কি পরে ডিটেলস আলোচনা আছে, আমি জাস্ট বললাম যে এই 3 ভাগে আমরা ভাগ করতে পারি। এখন এগুলো যে উদাহরণগুলো আছে এগুলো আমরা দেখবো, আমরা পরে দেখবো আর কি। আমাদের অধ্যায়ের লাস্ট এই টপিকগুলো একটু বিস্তারিত আলোচনা করা আছে, তো আমরা জাস্ট একটু বেসিক এখানে আলোচনা দেখলাম। তো
সো এখন আমাদের এখান থেকে জানতে হবে যে এইখানে যে বলছে যে লিগামেন্ট এবং টেন্ডন এই দুইটার পার্থক্য আমাদেরকে আর কি জানতে হবে। কেন জানতে হবে? এটা আমাদের একাডেমিকে লাগবে না, কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখানে লাগবে। কারণ এইখানে একটা ছক আছে, আমাদের মাজদা ম্যামের বইয়ে একটা ছক আছে, আর এই ছক থেকে প্রতি বছরই বলা যায় যে মেডিকেলে, প্রতি বছর না বাট বেশ কয়েকবার আর কি আসছিল মেডিকেলে প্রশ্ন যে লিগামেন্ট এবং টেন্ডনের যে পার্থক্য, সেই জন্য আর কি আমাদের এইটা জানতে হবে। তো আসলে আমরা জানি যে টেন্ডন এবং লিগামেন্টের যে পার্থক্য আছে এটা। সো প্রথমে একটু আগে বলছি যে আমাদের যে লিগামেন্ট আছে, এটা হচ্ছে আমাদের লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে আমাদের হলুদ বর্ণের, আর আমাদের যে টেন্ডন আছে, আমাদের টেন্ডন হচ্ছে সাদা বর্ণের টেন্ডন। তো প্রথমে যদি বলি তাহলে আমাদের এখানে মনে রাখবা যে এটা বলছে যে ইয়েলো, হলুদের ইংরেজি হচ্ছে ইয়েলো, আর এটা হচ্ছে হোয়াইট। সেটা মনে রাখার উপায় হচ্ছে, দেখো হোয়াইটে হচ্ছে টি আছে, আর আমাদের টেন্ডনে কিন্তু টি দ্বারা শুরু। সো এই জন্য মনে রাখবা হোয়াইটের টিতে হচ্ছে টেন্ডন, তার মানে কি আমাদের টেন্ডন হচ্ছে সাদা বর্ণের বা হোয়াইট বর্ণের হবে। আর ইয়েলো তাহলে বুঝতে পারছো, একটা যদি সাদা হয় তাহলে অন্যটা হবে হচ্ছে ইয়েলো, মনে রাখবা। সো এরপরে যদি দেখো তাহলে ইয়েলোর এখানে দেখো ইয়েলোর এখানে আছে। ইটা মনে রাখবা এটা হচ্ছে ইলাস্টিক মানে কি স্থিতিস্থাপক, বাট এটা হচ্ছে আমাদের অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। সো এটা আমাদের দুইটা বৈশিষ্ট্য গেল, দুইটা পার্থক্য গেল। আমাদের আরেকটা পার্থক্য জানতে হবে, এই দুটো আর কি মেইন পার্থক্য যেটা আমরা বলতে পারি, যে একটা হচ্ছে স্থিতিস্থাপক, একটা হচ্ছে অস্থিতিস্থাপক, এবং একটা হচ্ছে ইয়েলো এবং আরেকটা হচ্ছে হোয়াইট গেল। পরে যে পার্থক্য সেটা আমরা বললামই, যে আর কি আমাদের লিগামেন্ট হচ্ছে অস্থির সাথে অস্থির সংযোগ রক্ষা করবে, আর টেন্ডন হচ্ছে পেশির সাথে অস্থির আর কি সংযোগ রক্ষা করবে। সো তোমরা শুধু এখানে মনে রাখবা যে কোনটা আর কি ইলাস্টিক, কোনটা হচ্ছে আর কি ইলাস্টিক না, আর কোনটা হচ্ছে ইয়েলো, কোনটা হচ্ছে হোয়াইট। সো এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা আর কি, এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে। সো এটুকু আমরা বুঝতে পারলাম, আমরা হচ্ছে কঙ্কালতন্ত্রের উপাদানগুলো বুঝলাম, যে কঙ্কালতন্ত্রের 5টা উপাদান আছে, উপাদানগুলো বুঝলাম। তো এখন আমরা আর কি মেইন যে টপিক, সেই টপিকে চলে যাব। এগুলো আর কি একদম বেসিক টুকটাক আলোচনা, এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এখন যেটুকু যাবো সেটুকু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রের প্রকারভেদ। তো আমাদের এই কঙ্কালতন্ত্রকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্র, এবং আরেকটা হচ্ছে আমাদের উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। সো অক্ষীয় কঙ্কালতন্ত্র কোনটা? আমি যদি এখানে একটু আঁকাই, ধরো যে এটা একটা হচ্ছে মানুষ। সো এর হাত আছে এই পাশে, অ্যান্ড এর পা আছে হচ্ছে এই পাশে। ধরো পা এইভাবে দিছে। এখন আমরা যদি এখানে অক্ষ আঁকাই, সাপোজ ধরো যে এখানে একটা অক্ষ আঁকালাম, অ্যান্ড হচ্ছে এইভাবে একটা অক্ষ আঁকালাম। সো এইটা যে আমাদের মেইন যে অক্ষ আছে, এই অক্ষ বরাবর যে অংশগুলো আছে, এই সবগুলো হচ্ছে আমাদের অক্ষীয় বা এক্সিয়াল কঙ্কালতন্ত্র। সো এর ভেতর কি আছে? প্রথমে আছে হচ্ছে আমাদের, দেখো এই এখানে অক্ষীয় আছে, আমাদের মাথার খুলি, এই মাথার খুলি কিন্তু আছে হচ্ছে আমাদের এই অক্ষ বরাবর। এরপরে কি আছে? মানে বুকের যে অস্থিগুলো আছে, যেমন এতে আমরা দেখছি থোরাসিক কেজ এইটা আছে। তার মানে এটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। এরপরে আরো কি আছে? এই পিছনে দেখো মেরুদণ্ড আছে, তার মানে এই মেরুদণ্ড হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। আর এর পাশে যে অংশগুলো আছে, যেটা হচ্ছে আমাদের এই যে ভূমি বলছি, এই ভূমির সাথে যাচ্ছে যেগুলা, সেগুলো সবই হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। উপাঙ্গীয় অংশ কোনগুলো? এই যে আমাদের হাত আছে, আমাদের পা আছে, অ্যান্ড পায়ের সাথে এখানে একটা জয়েন্ট আছে যেটা হচ্ছে আমাদের হিপ বোন, এটা আছে। আর পিছনে আর কি আমাদের আছে হচ্ছে বক্ষ অস্থি চক্র, সেটা আছে। তো এইটুকু আর কি আমরা আশা করি আর কি বুঝতে পেরেছি। তো এরপরে আমরা এখন আমাদের এখানে জানতে হবে যে অক্ষীয় কঙ্কালতন্ত্রের যে সংখ্যা, অস্থির সংখ্যা, সেগুলো জানতে হবে। আর এই সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট, তুমি বিশ্বাস করো, তোমাকে দেখাই আমি, যে এখানে দেখো কতবারে মেডিকেল আসছিল, এখানে মেডিকেল 20-21 আসছিল, তারপর ডেন্টালে আসছিল, তারপরে দেখো যে ডেন্টাল এখানে আসছিল, মেডিকেল 15-16তে আসছিল, মানে এইখান থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এই জন্য আর কি এই সংখ্যাগুলো মনে রাখার চেষ্টা করবা। সব সংখ্যা বিদ্যমান গুরুত্বপূর্ণ না, কিন্তু যেগুলো আমি বলবো সেগুলো অবশ্যই পড়তে হবে, এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। সেটা আমি দেখি যে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্র আছে হচ্ছে 80টা অস্থি আছে, অ্যান্ড উপাঙ্গিত আছে 126টা। তাহলে মোট কয়টা হলো? মোট হলো হচ্ছে 206টি। মনে রাখবা যে আমাদের শরীরে 206টা অস্থি আছে, কিন্তু যখন আমরা শিশু অবস্থায় ছিলাম, যখন আর কি
আমার কি অফ হয়ে গেল নাকি? আচ্ছা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার অফ হয়ে গেছে। আচ্ছা, সো এখানে আমরা দেখি মোট আছে 206টা, কিন্তু যখন আমরা শিশু ছিলাম, যখন আমরা শিশু ছিলাম তখন হচ্ছে আমাদের অস্থি থাকে হচ্ছে 300টি অস্থি থাকে, 300টি অস্থি থাকে। এখন কথা হচ্ছে তাহলে আমরা শিশু অবস্থায় 300টা ছিলাম, তাহলে আমরা বড় হওয়ার পরে 206টা হলো কেন, অস্থির সংখ্যা কমে গেল কেন? এর কারণ হচ্ছে আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের অনেক বেশি অস্থি সন্ধি ছিল, কিন্তু যখন আমরা বড় হই তখন অনেকগুলো অস্থি মিলে মূলত একটা করে অস্থি হয়েছে। তো সে সকল অস্থিকে আমরা বলতে পারি হচ্ছে যৌগিক অস্থি। যেমন উদাহরণ যদি দেই তাহলে আমাদের যে এখানে যে বলা যায় মেরুদণ্ডের একটা হাড় আছে, যেটাকে আমরা বলতে পারি ককিজিয়াল বা স্যাক্রাম, সেটা একটা অস্থি আছে। তারপরে আমাদের যে এখানে আছে হচ্ছে স্টারনাম আছে, স্টারনামের যে আছে, স্টারনামের হচ্ছে এখানে যে 3টা অংশ নিয়ে গঠিত, এরকম আরো কয়টা অস্থি আছে, করটিকার অস্থি আছে। তো এই সকল অস্থি মিলা মূলত একটা অস্থি গঠিত হয়েছে। তো এই জন্য আর কি আমরা যখন বড় হই তখন আমাদের অস্থির সংখ্যা 206টা, আর যখন আমরা শিশু অবস্থায় ছিলাম তখন অস্থির সংখ্যা হচ্ছে 300টা ছিল। এটা গেল। তো এখন আমরা এই অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে চার্ট সেটা দেখব। এখান থেকে অনেকবার মেডিকেল কোশ্চেন আসছে, মানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো প্রথমে যদি দেখি তাহলে মানব কঙ্কালতন্ত্র। এই মানব কঙ্কালতন্ত্রকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অক্ষীয়, যেটা অক্ষ বরাবর, এবং অন্যটা হচ্ছে উপাঙ্গীয় অর্থাৎ উপাঙ্গ বরাবর। অক্ষীয় বরাবর কয়টা? 80টা অস্থি আছে, এবং আমাদের যে পাশে যে হাতে পায়ে বা উপাঙ্গ বরাবর আছে হচ্ছে 126টা। সব মিলে হলো 206টি অস্থি আছে। আচ্ছা, এটুকু বুঝলাম। তো এখন আমরা দেখব যে আমাদের অক্ষীয় যে কঙ্কাল আছে, এই অক্ষীয় কঙ্কালের আবার অংশ কয়টা? অক্ষীয় কঙ্কালে 3টা অংশে ভাগ করতে পারি, একটা, 2টা এবং হচ্ছে 3টা। এই 3টা অংশে আমরা ভাগ করতে পারি। সো 1 নম্বর অংশ হচ্ছে করটি। সো করটির অস্থি আছে কয়টা? করটি বলতে বোঝায় আমাদের যে মুখমণ্ডল অস্থি। তোমাদের দেখাই যে এইখানে আমাদের যে মুখ আছে, আমাদের মুখমণ্ডলের অস্থিটুকু আছে, এই পুরোটাই আমাদের গলা থেকে শুরু করে মুখের পুরোটাই, এটা হচ্ছে আমাদের করটি। এটা হচ্ছে আমাদের কি? করটি। এরপরে যদি আসি সেটা হচ্ছে মেরুদণ্ড। সো মেরুদণ্ড কোনটা? আমাদের যে পুরা যে একদম আর কি সম্পূর্ণ গেছে, যেমন যে পুরোটাতে গেছে, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড গেল। এন্ড এই মেরুদণ্ডে 26টা আছে। মেরুদণ্ড আছে কয়টা? 26টা অস্থি আছে। আর আমাদের মুখমণ্ডলে আছে কয়টা? 29টা অস্থি আছে। এই সংখ্যাগুলো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি বারবার বলতেছি। তারপরে কি বলছে যে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর বলতে বোঝাচ্ছে যে থোরাসিক কেজ, অর্থাৎ যে আমাদের বুকে যে খুব সুন্দর কেজ আছে, এই কেজটা হচ্ছে থোরাসিক কেজ, এন্ড এটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। সো এখানে আছে হচ্ছে 25টা অস্থি আছে, একটা আছে স্টার্নাম এবং হচ্ছে আর কি বাকি যে 24টা আছে হচ্ছে আমাদের রিবস বা পরশুকা। এখন এইগুলোর আবার শ্রেণী বিভাগ আছে, এগুলোর যে অস্থিগুলো আছে সেগুলোর নাম আছে। যেমন আমাদের করটি যে আছে, করটি বলতে সমগ্র মুখমণ্ডল বোঝায়, বাট এর ভিতরে আমাদের যে মাথার যে খুলি আছে, যেটুকু বলি আমরা মাথার খুলি, সো এই মাথার খুলির অস্থিকে আমরা বলতে পারি হচ্ছে করটিকা। অর্থাৎ আমরা যদি চিত্রটা দেখি তাহলে আমাদের পুরোটা হচ্ছে আমাদের বলা যায় যে হচ্ছে করটি। আর আমরা শুধু শুধু যদি এইটুকু দেখি, এই উপরেরটুকু দেখি, এই উপরেরটুকু যদি দেখি তাহলে এইটুকু হচ্ছে আমাদের বলা যায় যে হচ্ছে করটিকা। সো মনে রাখবা, নাম বড় হলেও কিন্তু পরিমাণ কম। করটি নাম ছোট, বাট এইখানে অস্থি বেশি, 29টা সমগ্র মুখমণ্ডল। বাট যেটা করটিকা নাম বড় কিন্তু এর পরিমাণ কম, এটা শুধুমাত্র আমাদের মাথার খুলির অস্থিকে বোঝায়। তো এটুকু একটু মনে রাখবা। তো এটা আমাদের গেল। এরপরে বলছে মুখমণ্ডল অস্থি। মুখমণ্ডল অস্থি বলতে বোঝাচ্ছে যে আমাদের যে মাথার খুলি আছে, মাথার খুলি বাদে আমাদের যে মুখের ভেতরে যে অস্থিটুকু আছে, এইটুকুর ভেতরে আমাদের যে অস্থিগুলো আছে সেটুকু হচ্ছে আমাদের মুখমণ্ডল অস্থি। যেমন এখানে যে ম্যাক্সিল আছে, তারপরে যে এখানে ম্যান্ডিবল আছে, তারপরে আরো কিছু অস্থি আছে যেমন যে ভোমার আছে, ন্যাসাল কঙ্কা আছে, তো এইগুলো আছে আর কি, এগুলো আমরা দেখবো, এগুলো আছে। সো এরপরে আছে আমাদের কর্ণাস্থি। সো কর্ণাস্থি বলতে আমাদের কানের ভেতরে মানে প্রতি কানে 3টা করে মোট 6টা অস্থি আছে, যেটা তোমাদের আগে আমি বলছি। সো এরপরে আছে হচ্ছে কর্ণাস্থি। এরপরে একটা আছে সেটা হচ্ছে হাইওয়েড। হাইওয়েড বলতে বোঝায় যে এটা আমাদের গলার এইখানে আর কি আছে, অ্যান্ড এইটা হচ্ছে একমাত্র ব্যতিক্রমী অস্থি। কেন ব্যতিক্রমী অস্থি? কারণ এই একমাত্র অস্থি যেটা অন্য কোনো অস্থির সাথে সংযুক্ত নাই। আমাদের শরীরে 206টা অস্থি আছে, 206টা অস্থি আছে, তার ভেতরে 205টা অস্থি কোনো না কোনোভাবে অন্য একটা অস্থির সাথে সংযুক্ত আছে। কিন্তু আমাদের হাইওয়েড হচ্ছে একমাত্র অস্থি যার সাথে কোনো অস্থি সন্ধি নাই, যার কোনো অস্থি সন্ধি নাই, অস্থি সন্ধি নাই, অস্থি সন্ধি নেই। সো এই জন্য আর কি অনেকে কেউ অস্থি বলে না, আবার অনেকে ওকে আর কি অস্থি বলে। সো এটা আর কি একটু এটা নিয়ে আর কি একটু সমস্যা আছে, অনেকে এটাকে অস্থি বলে না। সো এটুকু আমরা বুঝতে পারলাম। তো এরপরে আসি আমাদের মেরুদণ্ড। তো আমাদের মেরুদণ্ডের অস্থিগুলোকে যদি দেখি তাহলে এখানে আছে হচ্ছে আমাদের সার্ভাইকাল। সার্ভাইকাল বলতে বোঝায় হচ্ছে গ্রীবা। গ্রীবা বলতে আমাদের গলা, আমাদের গলায় মূলত 7টা মেরুদণ্ডের হাড় আছে।
এরপরে যদি আসি থোরাসিক, থোরাসিক মানে হচ্ছে বুক, থোরাক্স, থোরাক্স, থোরাক্স মানে হচ্ছে আমাদের যে বুক যে বোঝায়, এটা হচ্ছে আমাদের থোরাক্স। অ্যান্ড থোরাসিক বলতে বোঝায় আমাদের যে বুকের যে আর কি কশেরুক আছে সেইগুলা বা মেরুদণ্ডের হাড় আছে, এটা হচ্ছে 12টা। এরপর হচ্ছে লাম্বার। তো লাম্বার মানে হচ্ছে আমাদের যে কিডনির যে অংশ থাকে, অর্থাৎ আমাদের যে পেটের যে অংশটা, এটা হচ্ছে লাম্বার। অ্যান্ড সেইখানে হচ্ছে আমাদের কশেরুকা থাকে হচ্ছে 5টা। এগুলোকে আমরা বলতে পারি লাম্বার বা কটিদেশীয়। এরপর আছে স্যাক্রাম। স্যাক্রাম বলতে বোঝায় আমাদের একদম শরীরের নিচের অংশে যে আছে সেটা হচ্ছে স্যাক্রাম। এবং তারপরে আছে হচ্ছে কক্কিক্স। সো এই সবগুলোর যে বৈশিষ্ট্য আছে সেইগুলো আমরা দেখবো। জাস্ট এগুলো একবার মনে রাখো যে এগুলো আর কি আছে, নামগুলো একটু পরিচিত হও। এরপর আছে হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। তো বক্ষপিঞ্জর যে বললাম যে আমাদের শরীরের যে বুকে যে আর কি একটা কেজ আছে, সেটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর। এন্ড এই বক্ষপিঞ্জরে মোট থাকে 25টা অস্থি, তার ভিতরে একটা থাকে স্টার্নাম, যেটা হচ্ছে মাঝ বরাবর থাকে, এই যে আমাদের স্টার্নাম, এই যে আমাদের স্টার্নাম, এটা হচ্ছে আমাদের স্টার্নাম। এবং এই পাশে যেটা গেছে সেটা হচ্ছে পশুকা, এটা হচ্ছে পশুকা। সেটা হচ্ছে আমাদের পরিস্থিতি, সাধারণ পরিস্থিতি গেল। সো আমরা আর কি অক্ষ কঙ্কাল যাতে এইটা সম্পর্কে জানলাম। অ্যান্ড এইটার দিয়ে 80টা অস্থি আছে, সবগুলো আমরা হিসাব করলাম। এখানে 29টা, এখানে 26টা, এখানে 25টা, সব মিলে হচ্ছে 80টা। এটা আমরা দেখলাম। সো এরপরে আমরা আসি যে উপাঙ্গীয় যে কঙ্কাল আছে সেইটা 26টা। সো উপাঙ্গীয় হচ্ছে আমাদের হাত পা, অর্থাৎ বাহু। বাহু বলতে বোঝাচ্ছে আমাদের যে হাত, হাতে থাকে 60টা, আমাদের পায়ে থাকে 60টা। এরপরে আমাদের বক্ষ অস্থি চক্র। বক্ষ চক্র বলতে বোঝায় যে আমাদের যে পিঠ আছে, আমাদের যে হাতের, আমাদের যে কাঁধ আছে, এই কাঁধের এখানে একটা অস্থি সন্ধি থাকে। তো সেইটা কেন বক্ষ অস্থি চক্র, অর্থাৎ দুই পাশে দেখবা দুইটা আর কি আমাদের কাঁধের এখানে অস্থি সন্ধি থাকে। অ্যান্ড প্রতিটাতে দুইটা করে, দুই পাশে মিলে মোট 4টা থাকে বক্ষস্থি চক্র। সেগুলো সবই আর কি দেখবো। তো এখানে আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্ক্যাপুলা এবং একটা হচ্ছে ক্ল্যাভিকল, অর্থাৎ এক পাশে একটা স্ক্যাপুলা থাকে, আবার একই পাশে ক্ল্যাভিকল থাকে। দুই পাশ মিলে মোট দুইটা দুইটা করে মোট 4টা হলো। অ্যান্ড এটা কিন্তু দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট 15-16তে আসছে, মানে এটা গুরুত্বপূর্ণ। এরপরে যদি বলি তাহলে আমাদের বাহু, বাহুতে হিউমেরাস থাকে, রেডিয়াস থাকে, আলনা থাকে, কার্পাল মেটাকার্পাল, সব আমরা দেখবো। এবার থাকে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী চক্র বলতে বোঝায় যে আমরা যে আর কি যেখানে বসে আছি, অর্থাৎ আমরা নিতম্ব অঞ্চল যে আছে, এই নিতম্ব অঞ্চলে যে অস্থি থাকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে শ্রোণী অস্থি চক্র বা শ্রোণী চক্র। তো এটা কিন্তু আরেকটা নাম আছে, ইনোমিনেট বা হিব্বন বা নিতম্ব অস্থি। তো এর কিন্তু অনেকগুলো নাম। তো আমার মনে আছে আমাদের যে কলেজে টেস্ট পরীক্ষা হয়েছিল, তো তখন এখানে আসছিল যে আমাদের যে ইনোমিনেট আসছিল, যে ইনোমিনেট কি। সো এটা আমি পড়ছিলাম, বাট অনেকে কিন্তু পারবে না। এখন দেখো সবাই হিব্বন আর নিতম্ব অস্থি এই দুটো আর কি মনে রাখে, বাট ইনোমিনেট কিন্তু কেউ মনে রাখে না। বাট পরীক্ষা কিন্তু ইনোমিনেট আসছিল, সেরকম আর কি পরীক্ষায় আসতে পারে, নামগুলো চেঞ্জ করে দিতে পারে। সো তোমার যেন ভুল না হয় এই জন্য বললাম যে সবসময় চেষ্টা করবা যে কোনো একটা ওয়ার্ড যদি পড়ো তার যদি আরো কিছু নাম টাম থাকে সেগুলো আর কি পড়বা। আর যদি অন্য কোনো জায়গায়ও নাম পাও, তো সাপোজ ধরো এখানে হিব্বন আছে, অ্যান্ড এর অন্য জায়গা যখন তুমি পড়তে যাবা তখন পাবা হচ্ছে নিতম্ব অস্থি। তখন তোমার কাজ কি হবে, যে এই চার্টে নিতে থেকে ছোট করে লিখে রাখবা যে হিব্বনের আরেক নাম হচ্ছে নিতম্ব অস্থি। এতে করে যখন তুমি আর কি রিভিশন দিবা, সাপোজ ধরো তুমি পুরো বই পড়ার টাইম পাও নাই, জাস্ট কি এই ছন্দটা দেখতে পারছো কিংবা এই ছকটা দেখতে পারতেছো, তখন কি করবা, এই ছকটা যদি দেখো এখন তুমি বুঝতে পারলা যে হিব্বনের একটা নিতম্ব অস্থি, তুমি কিন্তু অন্য কোনো পেজ না পড়েও এইটা আর কি পারলা। তো তোমরা যারা আমার নোট দেখছো, আমি তো নোট শেয়ার করছি, তো সেখানে দেখতে পাবা যে আমার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো আমি স্ট্রিক নোট দিয়ে আর কি লিখে রাখতাম। সো এইটাই আমার স্ট্র্যাটেজি ছিল, যে আমি যদি এক পেজও পড়ি, এই পেজে যা কিছু আছে এই রিলেটেড আরও যে তথ্যগুলো আছে সেগুলো যেন আমার কমপ্লিট হয়ে যায়। সেই রকমভাবে আর কি তোমরাও পড়বা আশা করি। সো এরপরে আর কি আসি যে আমাদের পা আছে, আমাদের পায়ে আর কি 7টে অস্থি থাকে, ফিমার থাকে, প্যাটেরা থাকে, টিবিয়া থাকে, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জাস, সেগুলো আমরা পড়বো আর কি। সো আশা করি তোমরা এই শখটা বুঝতে পারছো। অ্যান্ড এই শখের যে প্রতিটা যে অস্থি আছে এই অস্থি নিয়ে এখন আমাদের জানতে হবে কোন অস্থি কি অংশ থাকে, কি না থাকে, কি থাকে না, কি ধরনের বৈশিষ্ট্য, সবগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। সো আসো। সো প্রথম আমরা দেখি করোটি। সো করোটি মানে কি বলছি, যে নাম ছোট। নাম ছোট মানে বোঝায় যে এটা হচ্ছে আর কি পুরোটা অংশ, অর্থাৎ আমাদের যে পুরোটা অংশ আছে এটা হচ্ছে আমাদের করোটি। অর্থাৎ নাম ছোট কিন্তু জিনিস বেশি, 29টা অস্থি থাকে। আর যেটা হচ্ছে করোটিকা, নাম বড় কিন্তু অস্থি সংখ্যা কম, 8টি অস্থি থাকে। সো করোটিকা বলতে কি বোঝায়, আমাদের যে এইটুকু অংশ আছে, আমাদের এইটুকু অংশ আছে এইটুকু হচ্ছে আমাদের করোটিকা, আমাদের করোটিকা। সো এটা আমরা বুঝলাম। তো এখন এই করোটিকার যে 8টা অস্থি আছে, সো আমাদের পুরা আর কি মাথা বা মাথার যে খুলি আছে এইখানে মূলত 6 ধরনের 8টি অস্থি থাকে। 6 ধরনের, 6 ধরনের, 6 ধরনের আর কি 8টা অস্থি থাকে। সো এখন আমরা এই 6 ধরনের অস্থিগুলোকে নাম যে আছে নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা কি মনে রাখবো, এখানে আমি একটা ছন্দ দিছি, দেখো ছন্দটা কি, স্টেপ অফ। ছন্দটা হচ্ছে স্টেপ অফ, স্টেপ অফ, এই ছন্দটা মনে রাখবা।
এসতে কি, এসতে হচ্ছে স্ফেনয়েড, দেখো এখানে আছে, এসতে হচ্ছে স্ফেনয়েড, টিতে হচ্ছে টেম্পোরাল, এথময়েড, ইতে হচ্ছে এথময়েড, পিতে হচ্ছে প্যারাইটাল, ওতে হচ্ছে অক্সিপিটাল, এফতে হচ্ছে ফ্রন্টাল। সো এখন কোন অস্থি কোথায় আছে এটা আমাদের একটু জানতে হবে। সো প্রথমে আমি যদি এখানে আসি, তো প্রথমে আসি ফ্রন্টাল। তো ফ্রন্টাল মানে কি, ফ্রন্টাল আসছে হচ্ছে ফ্রন্ট থেকে, ফ্রন্ট থেকে। ফ্রন্ট মানে কি, ফ্রন্ট মানে হচ্ছে সামনে, ফ্রন্ট মানে হচ্ছে সামনে। সো আমাদের যে কপাল আছে, দেখো আমাদের কপালে একটু হাত দাও, তো এই কপালে বিশাল বড় অংশ জুড়ে একটা অস্থি আছে। সো এই অস্থিকে আমরা বলতে পারি ফ্রন্টাল। দেখো আমরা চিত্র দিয়ে তোমাদের দেখাই একটু, আর কি দেখো এই যে এটা হচ্ছে ফ্রন্টাল। ফ্রন্টালকে কপালে, আমাদের কপালে বিশাল বড় একটা অস্থি আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্রন্টাল। অ্যান্ড ফ্রন্টালের সংখ্যা কয়টি, একটি। ফ্রন্টাল থাকে কয়টা, একটা থাকে। তার মানে কি, তার মানে এটা হচ্ছে বিজোড় অস্থি, এটা হচ্ছে বিজোড় অস্থি, বিজোড় অস্থি, বিজোড় অস্থি। এরপরে যদি আসি তাহলে অক্সিপিটাল। অক্সিপিটাল কোনটা, এই যে আমাদের পিছনে, একদম পিছনে যেটা আছে এটা হচ্ছে অক্সিপিটাল, এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল। অ্যান্ড মনে রাখবা যে অক্সিপিটালে আর কি একটা বিবর আছে যাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম, যাকে বলা হয়, তাকে হচ্ছে ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম। ফোরামেন মানে কি, যেখানে দেখবে ফোরামেন মানে বুঝবা যে ছিদ্র, ফোরামেন মানে হচ্ছে ছিদ্র, ছিদ্র। অ্যান্ড এই ফোরামেন ম্যাগনাম বলতে বোঝায় যে এখানে আমাদের আর কি একটা বড় ছিদ্র থাকে, এখানে বড় ছিদ্র থাকে। এই ছিদ্রের মাধ্যমে মূলত আমাদের যে সুষম কাণ্ড আছে, আমাদের পুরা মেরুদণ্ডের হাড়ের ভেতর দিয়ে একটা সুষম কাণ্ড গেছে, যে সুষম কাণ্ডের সাথে আমাদের ব্রেনের যে সংযোগ হয়, এটা একটা ছিদ্রের মাধ্যমে হয়। এই ছিদ্রকে বলতে পারি আমরা হচ্ছে ফোরামেন ম্যাগনাম, বা যার আরেক নাম হচ্ছে মহাবিবর, 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 সেটা মনে রাখবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, যেটা এই অধ্যায়ের টপিক না, কিন্তু আমার মনে হলো যে এখন দেওয়া উচিত, সেটা হচ্ছে এইখানে আমাদের দৃষ্টি কেন্দ্র থাকে, দৃষ্টি কেন্দ্র থাকে, কেন্দ্র থাকে। এখন দৃষ্টি কেন্দ্র কি, দৃষ্টি কেন্দ্রের কাজ হচ্ছে আমরা যা দেখি সেগুলোতে প্রসেসিং হয়। এখন আমরা যা দেখি এগুলো তো আমাদের রেটিনা যা আছে, রেটিনা তো উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে, কারণ এটাকে সোজা করে আমাদের মস্তিষ্কে যে পাঠায়, এই প্রসেসিংটা যে কাজটুকু যে হয়, এটা হয় হচ্ছে আমাদের এই অক্সিপিটাল, এখানে একটা লোব থাকে, এই লোবেই হয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে আমার দৃষ্টিকেন্দ্র। তো কোনো কারণে যদি কেউ মাথার পেছনে আঘাত পায়, তাহলে কিন্তু অন্ধ হয়ে যেতে পারে। আমরা বাংলা সিনেমায় কিন্তু দেখি যে যদি মাথার পেছনে আঘাত পায়, অন্ধ হয়ে গেছে নায়ক। তো এরকম আর কি, যে আমাদের আমাদের যদি মাথার পেছনে আঘাত লাগে তাহলে সেটা হচ্ছে আমরা অন্ধ হয়ে যাব। তো এই জন্য বলছি যে আমাদের অক্সিপিটালে একটা লোব থাকে, সেই লোবে মূলত আর কি আমাদের দৃষ্টিকেন্দ্র থাকে। সেইটুকু আমরা দুইটা অবস্থা বুঝলাম, যে ফ্রন্টাল আর অক্সিপিটাল। ফ্রন্টাল হচ্ছে ফ্রন্ট, সামনে, অর্থাৎ আমাদের কপাল গঠন করে। আর অক্সিপিটাল কি, ফোরামেন ম্যাগনাম থাকে বা মহাবিবর থাকে। এই মহাবিবর কি, এই মহাবিবরের কাজ হচ্ছে এটা মূলত আমাদের যে আর কি যে সুষমাকরণ সেটা প্রবেশ করে। এটা কি বুঝতে পারলাম? তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের পিতে হচ্ছে প্যারাইটাল। পিতে হচ্ছে কি, প্যারাইটাল। তো প্যারাইটাল কোনটা, প্যারাইটাল খুবই সহজ, আমাদের যে মাথার চাঁদি বলি আমরা যেটাকে, এই দেখো আমাদের অফ হয়ে যাবে। আচ্ছা, তাহলে মনে হয় আবার চালু করতে হবে। আচ্ছা যদি অফ, আমি তো ক্লোজ করে দিয়েছি, আর তো কিছু আসতেছে না, খালি শুধু উপরে ক্লোজ করে দিলেই হবে। আচ্ছা যদি অফ হয়, এটা মানে লিমিটেড টাইম মনে হয় আছে আর কি, যেহেতু আমাদের এটা ফ্রি। তো যদি হয় তাহলে আমি আবার আর কি আমি আবার লিঙ্ক দেবো, না তোমরা জয়েন করে দাও। ঠিক আছে। না আমি আরেকটু পড়াবো আর কি, তোমাদের কি কতক্ষণ হলো ক্লাস? আচ্ছা, ও আচ্ছা আমাদের আর বেশি পড়া নাই, আমাদের অল্পই পড়া আছে এখানে আর কি, করটি আছে আর মুখমণ্ডল অস্থি। এই স্লাইডটা পড়ালে তো শেষ আমাদের, এই স্লাইডটা পড়ালে আমাদের শেষ। আচ্ছা আমাদের হচ্ছে আর বেশি পড়া না আজকে আর কি, আমার নেক্সট ক্লাস তো নিবো নাকি, আজকে এত পড়ালে আবার পড়া শেষ করতে পারবে না। 1 মিনিটেও তো শেষ হয়ে গেছে, আবার আবার চালু করা লাগবে, বুঝছাও? পরে দেখতেছে। আচ্ছা তাহলে এই করি, আবার চালু করি। এখানেও ই আছে, প্রিমিয়াম ক্রিয়েট।
আসো, বেশি পড়া নাই আমাদের আর কি, অল্পই আছে, সবাই জয়েন হোক। হুম হুম, আচ্ছা, লিঙ্ক দিলাম। তুমি হচ্ছে বইয়ে নোট করলে ভালো হয়, কারণ যেহেতু তোমার আর কি মেডিকেল, তুমি তো মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাই না, নিবা। বইয়ে করলে বইয়ের থেকে যায়, তো তুমি যদি খাতায় করতে পারো তুমি। হ্যাঁ, আর পরীক্ষার আগে আর কি মানে বইয়ের যে ইম্পর্টেন্ট দাগান লাইন আছে ওইগুলো আর কি পড়লেই বেটার হয়। আমার খাতা পড়ে হতো না। হ্যাঁ হ্যাঁ, এটা আমারও হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি এটা ফেস করতাম। আচ্ছা। আচ্ছা, আমরা শুরু করবো নাকি? আচ্ছা, গ্রুপ একটা এসএমএস দিই। আচ্ছা, তো আমরা আবার শুরু করি। দেখা যাচ্ছে সবকিছু নাকি? আচ্ছা, ঠিক আছে, আমাদের বেশি পড়া নেই, অল্প আছে। আচ্ছা, সো আমরা এখানে দেখছিলাম যে কি, করটির অস্থি। সো করটিকি নামটা ছোট মানে এখানে অস্থি বেশি থাকবে, 29টা অস্থি আছে। আর করটিকা বলতে বোঝাচ্ছে আমাদের যে মাথা শুধু খুলিটুকু আছে যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 8টা আছে। তো 6 ধরনের মোট 8টা অস্থি আছে। সো এটা আমি একটা ছন্দের মধ্যে মনে রাখতাম, স্টেপ অফ। এখানে এস হচ্ছে স্ফেনয়েড, টিতে টেম্পোরাল, ইতে এথোময়েড, পিতে প্যারাটাল, ওতে অক্সিপিটাল এবং এফতে হচ্ছে ফ্রন্টাল। সো ফ্রন্টাল তো বললাম যে আমাদের সামনে যে কপাল গঠন করে সেটুকু হচ্ছে আমাদের ফ্রন্টাল। আর অক্সিপিটাল হচ্ছে কি আমাদের যে মাথার পেছনে যে অংশ থাকে সেটা হচ্ছে অক্সিপিটাল। আর এই অক্সিপিটাল অংশ একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, এখানে থাকে ফোরামেন ম্যাগনাম থাকে, যাকে আমরা বাংলায় বলতে পারি মহাবিবর। কেন মহাবিবর বলছে? এর বড় একটা গর্ত থাকে যার মাধ্যমে মূলত আমাদের সুষমা কাণ্ডের সাথে আমাদের মস্তিষ্কের একটা সংযোগ রক্ষা হয়, বা একটা সিডের মাধ্যমে সংযুক্ত হয়। সো এই দুটো আমরা বুঝতে পারছি। এরপর আসছি প্যারাইটাল। সো প্যারাইটাল বলতে বোঝাচ্ছে যে আমাদের মাথার যে চাঁদি যেটাকে আমরা বলি আর কি, আমাদের ফ্রন্টালের যে পেছনের অংশ থাকে সেটা আমাদের প্যারাইটাল। এই যে প্যারাইটাল দেখতে পাচ্ছ। অ্যান্ড দেখো এখানে প্যারাইটাল আছে কয়টা? দুইটা আছে। দুইটা আছে মানে কি? এটা হচ্ছে জোর অস্থি। এটা হচ্ছে আমাদের জোর অস্থি। জোর অস্থি, এটা হচ্ছে আমাদের জোর অস্থি। সেটা গেল। এরপর আছে এথোময়েড। এথোময়েড বলতে বোঝায়, এটা কি দেখার কোনো উপায় নাই আর কি হবে 3D, কিংবা তুমি যদি মানে বাস্তব কঙ্কাল তাহলে বুঝতে পারবা। জাস্ট মনে রাখো এথোময়েড হচ্ছে একদম আমাদের যে নাক আছে নাক বরাবর একদম ভেতরের দিকে থাকে, এটা হচ্ছে আমাদের এথোময়েড গেল। অ্যান্ড এরপরে আছে টেম্পোরাল। টেম্পোরাল বলতে বোঝাচ্ছে যে আমাদের যে কান আছে, সো মনে রাখবা কানের যে একটা পর্দা আছে, কানের একটা পর্দা আছে, কানের হচ্ছে একটা পর্দা আছে, পর্দা কানে বলতে হচ্ছে টিম্পেনিক পর্দা। এই পর্দার এক নাম হচ্ছে টিম্পেনিক। সো এই টিম্পেনিকের ট দিয়ে মনে রাখবা যে টেম্পোরাল থাকে হচ্ছে আমাদের কানের যে পাশে, এই পাশে থাকে। তো এটা হচ্ছে আমাদের কানের, এখানে দেখো ছিদ্র আছে, এটা হচ্ছে আমাদের আর কি ভিতরে যায়, কানের যে ছিদ্র আছে সেইটা। সো এটা গেল। তো এরপরে আছে কি স্ফেনয়েড। স্ফেনয়েড আর কি এথোময়েডের পেছনে থাকে। স্ফেনয়েড হচ্ছে এথোময়েডের একদম পিছনে থাকে, এটা হচ্ছে স্ফেনয়েড। আর মনে রাখবা যে আমাদের যে স্ফেনয়েড আছে, স্ফেনয়েড অস্থির আকার হচ্ছে প্রজাপতি সদৃশ। স্ফেনয়েড, স্ফেনয়েড এটা হচ্ছে প্রজাপতি সদৃশ, প্রজাপতি সদৃশ, প্রজাপতি সদৃশ। যেটা মনে রাখবা কোন অস্থির আকৃতি কেমন।
তো আশা করি এটুকু বুঝতে পেরেছো। মনে রাখবা 6 ধরনের 8টি অস্থি থাকে করটিকায়। তো এখন আমরা যদি সামনে আগাই, সেটা হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি কয়টা? 14টা। অর্থাৎ আমাদের দেখতে পাচ্ছ যেগুলো রঙিন অংশ আর কি, এই যে মুখ, পুরোটা মুখ, এই মুখে যে অস্থিগুলো আছে সেগুলো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। সো এগুলো আর কি আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতাম, সেটা হচ্ছে মামার জানালার পাশে ভ্রমর এলো। সো মতে কি? মত হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কি? ম্যাক্সিলা বলতে বোঝায় আমাদের যে ঊর্ধ্ব চোয়াল গঠন করে যেটুকু, এই দেখো আমাদের যে ঊর্ধ্ব চোয়াল গঠন করে যেটুকু, এইটুকু, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিলা। দেখো এই যে ম্যাক্সিলা, ম্যাক্সিলা দুইটা থাকে, ঊর্ধ্ব চোয়াল গঠন করে। তাহলে যেহেতু ঊর্ধ্ব চোয়াল গঠন করছে, তাহলে নিম্ন চোয়াল একটা জিনিস গঠন করবে। সো নিম্ন চোয়াল গঠন করা হচ্ছে ম্যান্ডিবল। ম্যান্ডিবল। আর এই ম্যান্ডিবলে কিন্তু আমাদের যে দাঁত, এই দেখো এখানে দাঁত যাচ্ছে, এটা হচ্ছে ম্যান্ডিবলে থাকে, এটা হচ্ছে নিম্ন চোয়াল। আর ঊর্ধ্ব চোয়ালে থাকে হচ্ছে ম্যাক্সিলা, এটা হচ্ছে আমাদের আর কি এখানে দাঁত থাকে। দাঁতের উপরের যে পাটি আছে সেটা হচ্ছে আমাদের থাকে ম্যাক্সিলায়, আর নিচের পাটি থাকে হচ্ছে ম্যান্ডিবল। আর দেখো যে ম্যান্ডিবলে কিন্তু কোনো জয়েন্ট নাই, অর্থাৎ সম্পূর্ণটাই হচ্ছে একটা অস্থি। সম্পূর্ণটাই কি? একটা অস্থি। বাট আমরা যদি ম্যাক্সিলা দেখি, দেখো এখানে একটা জয়েন্ট আছে, মানে কি? মানে হচ্ছে দুইটা অস্থি মিলে আর কি এখানে যুক্ত হয়েছে আর কি। সো এই জন্য আমাদের যে ম্যাক্সিলা, ম্যাক্সিলা থাকে দুইটি থাকে। আর আমাদের যে মেন্ডিবল, আমাদের মেন্ডিবল থাকে হচ্ছে কয়টি? একটি থাকে মেন্ডিবল। আর মনে রাখবা মেন্ডিবল হচ্ছে আমাদের দেহে সব থেকে দৃঢ় অস্থি। মেন্ডিবল সব থেকে দৃঢ়, আমাদের দেহে সব থেকে দৃঢ় অস্থি, সব থেকে দৃঢ় অস্থি, এটা হচ্ছে আমাদের মেন্ডিবল গেল। ওকে, তাহলে আমরা দেখলাম যে ঊর্ধ্বচল আর নিম্নচলের যে অস্থি সেটা। এরপরে বর্গীয় জদ আমরা মনে রাখবো হচ্ছে জাইগোমেটিক। জাইগোমেটিক কোনটা? জাইগোমেটিক হচ্ছে আমাদের চক্ষু কোটর আছে, এটা হচ্ছে আমাদের চক্ষু কোটর। এই চক্ষু কোটরের পাশেই যে অস্থিটা আছে সেটা হচ্ছে আমাদের জাইগোমেটিক। অ্যান্ড এই জাইগোমেটিক আর কি দুইটা থাকে, দুই পাশে দুইটা। মনে রাখবা আমাদের চোখের পাশে যেহেতু থাকে, তাহলে যেহেতু আমার চোখ দুইটা, সো অবশ্যই জাইগোমেটিকও দুইটা থাকবে। তার মানে কি? এটা হচ্ছে আমাদের জোড় অস্থি। যেগুলো দুইটা করে থাকবে সেগুলো জোড় অস্থি, যেগুলো একটা করে থাকবে সেগুলো হচ্ছে বিজোড় অস্থি। সো এটা লিখে দেই, এটা হচ্ছে আমাদের জোড় অস্থি। জোড় অস্থি, সেটা গেল। এরপরে বলছে ন্যাজাল। ন্যাজাল মানে কি? ন্যাজাল মানে নাক। তার মানে বুঝতে পারতেছো যেহেতু নাম ন্যাজাল, মানে এটা আমাদের নাকের কোন একটা অংশে থাকবে, এটা আমরা বুঝতে পারলাম। তো দেখো এই যে ন্যাজাল থাকে কোথায়? আমাদের নাক। দেখো আমরা যখন কঙ্কালের ছবি দেখি, দেখো দেখবা যে নাকের একটু অংশ দেখা যায় আর কি, কঙ্কালে দেখা যায়। সো এই যে অস্থি দেখা যায়, এটা হচ্ছে ন্যাজাল। আর দেখো এর আবার দুইটা পার্ট আছে, এই এই ডান একটা পার্ট, বাম একটা পার্ট। সো এই জন্য আর কি বলতে পারি যে ন্যাজাল আমাদের নাকে থাকে, এটাও আর কি দুইটা করে থাকে, এটাও দুইটা করে থাকে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের জোড় অস্থি। এরপরে ল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল কোথায়? ল্যাক্রিমাল হচ্ছে এই যে আমাদের চোখের পাশে ছোট্ট একটা অস্থি, ল্যাক্রিমাল অস্থি। আর মনে রাখবা যে ল্যাক্রিমাল অস্থি হচ্ছে দেহের সব থেকে ভঙ্গুর অস্থি। তাহলে আমরা দেখলাম যে দেহের সব থেকে দৃঢ় অস্থি হচ্ছে ম্যান্ডিবল, আর সব থেকে ভঙ্গুর অস্থি কোনটা? সেটা হচ্ছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল হচ্ছে সব থেকে ভঙ্গুর অস্থি, ভঙ্গুর অস্থি, ভঙ্গুর অস্থি। আর আমাদের যে ল্যাক্রিমাল আছে, এই ল্যাক্রিমালে মূলত একটা গ্ল্যান্ড থাকে, একটা গ্ল্যান্ড বা গ্ল্যান্ড থাকে একটা আর কি, গ্ল্যান্ড। আর এই গ্ল্যান্ডেই মূলত আমরা চোখের পানি বলি বা অশ্রু যে বলি, এটা আর কি তৈরি হয়। এখানে আর কি আমাদের অশ্রু তৈরি হয়, আর কি অশ্রু তৈরি হয়। সো এটা আমরা বুঝতে পারলাম যে ল্যাক্রিমাল। এটা মনে রাখবা যে ল্যাক্রিমাল সব থেকে আর কি ভঙ্গুর অস্থি, এবং এখান থেকে আমাদের কি অশ্রু তৈরি হয়, এখানে একটা গ্ল্যান্ড থাকে, এটা বুঝলাম। এরপর হচ্ছে প্যালেটাইন। প্যালেটাইন কোনটা? আমরা যদি আমরা একটু জিভা দিয়ে একটু আমাদের আর কি মুখের উপরে দিয়ে একটু আঘাত করি, দেখবা একটা শক্ত অংশ আছে, একটা শক্ত, নিচের দিকে আমাদের জিভ আর উপরে দেখবা একটা শক্ত অংশ আছে, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে শক্ত তালু, শক্ত তালু। তো এই শক্ত তালুতে যে অস্থিটা আছে সেটা হচ্ছে আমাদের প্যালেটাইন। প্যালেটাইনে দেখো প্যালেটাইন একদম ভিতরে আছে, শক্ত তালু গঠনকারী অস্থি। অ্যান্ড আমাদের এই প্যালেটাইন থাকে কয়টা? দুইটা থাকে। প্যালেটাইন থাকে আমাদের কয়টা? দুইটা থাকে। সো এটা আমরা বুঝতে পারলাম। সো এরপরে আছে কি ভোমার। ভোমর দিয়ে মনে রাখবো হচ্ছে ভোমার। সো ভোমার কোনটা? ভোমার আর কি দেখো আমাদের এখানে হচ্ছে ভোমার, এই ভেতরে আর কি নাকের ভেতরে আর কি থাকে একটা অস্থি, সেটা হচ্ছে ভোমার। অ্যান্ড এই ভোমারও আর কি একটা থাকে, ভোমারও কয়টা থাকে? একটা থাকে। সেটা গেল। তাহলে মনে রাখবো আমাদের যে ম্যান্ডিবল আর হচ্ছে ভোমার, এই দুইটা হচ্ছে একটা করে থাকে, বাকি সবগুলো আর কি দুইটা করে থাকে। এরপর আছে এলো। এ, এতে হচ্ছে ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা। সো ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা কোথায় থাকে? একদম আমাদের যে নাকের ভেতরে আছে, ডান বাম পাশে দুইটা করে থাকে, এটা হচ্ছে ইনফেরিয়র ন্যাজাল কঙ্কা। এগুলো আমরা আর কি বাইরে থেকে সেভাবে দেখতে পারি না, জাস্ট আমাদের আর কি একটু বুঝতে হবে। সো এটা কি গেল। তাহলে এখানে মনে রাখবা যে মোট হচ্ছে আমাদের 8 ধরনের, মোট হচ্ছে 8 ধরনের, 8 ধরনের 14টা অস্থি থাকে, 8 ধরনের আর কি 14টি অস্থি থাকে, 14টি অস্থি থাকে আমাদের হচ্ছে এই আর কি মুখমণ্ডলে, এটা কি মনে রাখবা।
সো এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে দেখো এখানে আমাদের আর কি একটা করে আছে কয়টা, এখানে দেখবা যে আমাদের প্যারাইটাল আর হচ্ছে আমাদের টেম্পোরাল, এই দুইটা অস্থি আর কি দুইটা করে আছে। সো মনে রাখো এখানে পিটি, আমরা তো ছোটবেলায় পিটি করছি তাই না? তো পিটি করছি কি হবে, পিটি তো আর একা একা করা হয় না, একজন থাকে আর কি ডিরেকশন দেয়, এবং আমরা অনেকে মিলে পিটি করছি ছোটবেলায়। তো যেহেতু পিটি অনেকজন মিলে করতে হয়, তার মানে মনে রাখবা যে জোড়া দরকার হয়, জোড়া বা জোর দরকার হয় বা জোড়া দরকার হয়। সো এই জন্য মনে রাখবা যে প্যারাইটাল আর টেম্পোরাল এই দুইটা হচ্ছে জোড়া অস্থি, যেহেতু আমরা পিটি আর কি জোড়ায় জোড়াই করি। সো এই জন্য প্যারাইটাল আর টেম্পোরাল এই দুইটা আর কি জোড়ায় জোড়ায় থাকবে। সো এটা আমাদের গেল। তাহলে এখন আমরা আর কি সামনে আগাই। এখানে আর কি এখানে মনে রাখবা যে ম্যান্ডিবল এবং হচ্ছে ভোমার এই দুটো জাস্ট একটা করে থাকে। ম্যান্ডিবল তো মনেই থাকবে, কারণ ম্যান্ডিবল যেহেতু আমাদের আর কি নিচের চোয়াল একটা নিম্ন চোয়াল গঠন করে, সো এটা একটা করে থাকবে, এটা আমাদের এমনি মনে থাকবে। জাস্ট ভোমারটা মনে রাখবা যে এটা আর কি একটা করে থাকে, আর বাকি সবগুলো দুইটা করে থাকে, যেটা আশা করি মনে থাকবে। আর এই ছন্দটা যদি মনে রাখো তাহলে আর কি এটা মনে রাখা আরো সহজ হয়। আর তুমি যদি মনে করো না ভাই আমি এমনি মনে রাখতে পারবো, তো গুড, মনে রাখবা। এটা গেল। অ্যান্ড এরপরে আসো আমাদের যে কর্ণস্থি, অর্থাৎ আমাদের যে কানের যে অস্থি আছে, আমাদের কানের ভেতরে যে অস্থি আছে সেটা হচ্ছে আমাদের কর্ণস্থি বলে। আর এই কর্ণস্থি আছে হচ্ছে কয়টা, প্রতি কানে তিনটা করে, মোট আছে 6টা। সো এটা আমি একটা ছন্দে মনে রাখতাম, সেটা হচ্ছে মিস, মিস। এমনি হচ্ছে ম্যালিয়াস, ইনকাস এবং হচ্ছে স্ট্যাপিস, এই তিনটাতে মনে রাখতাম। আর এই অস্থিগুলো হচ্ছে মানবদেহে সব থেকে ছোট অস্থি, মানে এই অস্থিগুলো তুমি যদি হাতে নাও দেখবে ছোট ছোট তিনটা মনে হবে যে আর কি গুটি আছে, বা একদম ছোট আর কি অস্থি এইগুলা। তো এই তিনটা মনে রাখবা, প্রতি কানে তিনটা করে থাকে, মোট থাকে 6টা, ম্যালিয়াস, ইনকাস এবং স্ট্যাপিস। আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে হাইওয়েড, যেটা আমাদের একমাত্র আর কি অস্থি সন্ধিবিহীন, অস্থি সন্ধিবিহীন হাড় আর কি, অস্থি সন্ধিবিহীন হাড়, এটা হচ্ছে আমাদের হাইওয়েড। হাইওয়েড থাকে কয়টা, হাইওয়েড থাকে হচ্ছে একটা, হাইওয়েড থাকে কয়টা, একটা হাইওয়েড থাকে। কিন্তু অনেকে আর কি হাইওয়েডকে আর কি আমাদের অস্থি হিসেবে গণ্য করে না, আবার অনেকে করে, সেই জন্য এটা নিয়ে একটু আর কি কনফ্লিক্ট আছে। তো এটা আর কি আমাদের গেল হচ্ছে মুখমণ্ডল অস্থি। তাহলে আমরা যদি হিসাব করি আরেকবার, তো দেখো এখানে কর্টিকার আছে হচ্ছে 8টি অস্থি, কর্টিকার আছে কয়টা, 8টি অস্থি। এরপরে আছে হচ্ছে আমাদের মুখমণ্ডল হচ্ছে 14টা, মোট হলো কয়টা, 22টা হইলো। আর এরপরে আছে হচ্ছে আমাদের কর্ণস্থি 6টা এবং হচ্ছে হাইওয়েড একটা। সো মোট মিলে হলো হচ্ছে 29টা। সো এই 29টা গেল হচ্ছে আমাদের মুখমণ্ডল অস্থি। তো আশা করি আমরা এই মুখমণ্ডল অস্থিগুলো কি, কোনটা কোথায় থাকে, কোনটা জোড় অস্থি, কোনটা বিজোড় অস্থি, তারপরে কোনটার কি অংশ, কি বৈশিষ্ট্য, এগুলো একটু বুঝতে পারলাম। তো এখন তোমাদের কাজ হবে যে আমি যেগুলো পড়াইলাম এগুলো একটু বইয়ে দেখবা, বইয়ে দেখবা খুব সুন্দরভাবে দেওয়া আছে, সেখানে যদি পড়ো আরো একটু পরিষ্কার হবে। আর নোটটা যদি দেখো আরো ভালো ক্লিয়ার হবে। আর এরপরে যদি কোনো কিছু না বোঝো তাহলে তো গ্রুপে তো আসি, তো সেখানে আর কি বলবা যে ভাই এটা বুঝতে পারিনি, তো আমি চেষ্টা করবো সবকিছু বুঝে দেওয়ার জন্য। সো আর কোনো প্রশ্ন আছে না? আজকের ক্লাস এই পর্যন্তই আর কি, এই পর্যন্ত আজকে পড়াই, আজকে আর বেশি পড়াবো না, যেহেতু তোমরা প্রথম প্রথম এই অধ্যায়টা পড়তেছো। সব বুঝতে পারছো নাকি সবাই? বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। তো দেখো আমরা এখানে বলছিলাম যে শিশু অবস্থায় আমার থাকে 300টা অস্থি, কিন্তু যখন আমরা পরিণত হই তখন 206টা অস্থি থাকে। কেন 206টা অস্থি থাকে, এর কারণ হচ্ছে আর কি দেখো আমাদের শরীরে অনেক অস্থি আছে, যখন আমরা শিশু অবস্থা থাকি তখন অনেকগুলো অস্থি থাকে, কিন্তু যখন আমরা পরিণত হই তখন আর কি অনেকগুলো অস্থি মিলে একটা অস্থি হয়। এখন তোমাকে উদাহরণ দিই। সো দেখো এখানে আমাদের কি আছে, স্টারনাম আছে, দেখো স্টারনাম আছে। অ্যান্ড দেখো এই স্টারনামে 3টা জয়েন্ট আছে, এখানে একটা, মাঝে একটা আর নিচে একটা থাকে। সো এই 3টা অস্থি আছে। কিন্তু যখন আমরা আর কি শিশু অবস্থা থাকি তখন এই 3টা একদম পরিষ্কারভাবে বোঝা যায় যে 3টা আলাদা আলাদা অস্থি। কিন্তু যখন আমরা পরিণত হই তখন দেখা যায় যে এই 3টা আর কি একটা অস্থি, এখানে কোনো অস্থি সন্ধি নাই, এটা একদম একটা অস্থি মনে হয়। সো এটা একটা গেল। তো তারপরে যদি তুমি দেখো এখানে আমাদের মেরুদণ্ড একটা অস্থি, যেটা হচ্ছে কক্সিজিয়াল বা স্যাক্রাম একটা অংশ আছে। সো এইগুলো আর কি আমাদের যে আমাদের যে স্যাক্রাম আছে, স্যাক্রাম, এটা আমাদের কালকে ক্লাস তুমি ভালো বুঝবা। স্যাক্রাম আছে, এই স্যাক্রাম মূলত আমাদের শিশু অবস্থায় 5টা অস্থি থাকে, স্যাক্রামে 5টা অস্থি থাকে, কিন্তু যখন আমরা পরিণত হই তখন এই 5টা মিলে একটা অস্থি হয়, একটা অস্থি হয়। আবার যেটা হচ্ছে কক্সিক্স আছে, কক্সিক্স, কক্সিক্স, আচ্ছা যাই আচ্ছা, কক্সিক্স আছে যেটা আমাদের, তো সেখানে আর কি আমাদের শিশু অবস্থায় 4টা অস্থি থাকে, 4টি থাকে। কিন্তু যখন আমরা পরিণত হই তখন সেখানে থাকে হচ্ছে আমাদের কয়টা, একটা অস্থি হয়। সো এরকম আমাদের যে করটি আছে, করটো এরকম কিছু একটা আছে। তারপরে আমাদের যেখানে হিপবোন আছে বা ইনোমিনেট আছে, এখানেও আর কি 3টা অস্থি থাকে, সেটা মিলে একটা অস্থি হয়। সো এরকম আর কি আমাদের শরীরে এরকম অনেক আরো কিছু কিছু অস্থি আছে। তো সেইগুলো আর কি শিশু অবস্থায় আলাদা আলাদা পার্ট থাকে, কিন্তু যখন আমরা বড় হই তখন এই সবগুলো মিলে একদম জয়েন্ট হয়ে যায়, সেখানে কোনো অস্থি সন্ধি থাকে না, সেটা আর কি একটা সিঙ্গেল অস্থি হয়ে যায়। তো এইভাবে আর কি অস্থির সংখ্যা আমাদের শরীরে কমে যায়। তো বুঝতে পারছো নাকি?
আচ্ছা, আর কারো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাক। আমি নেক্সট ক্লাস আর কি কালকে নিতে পারি, আমি গ্রুপে জানাই দিব না, কালকে অথবা তার পরের দিন। আসলে 17 তারিখে আর কি ওই যে আমার হচ্ছে একটা কোচিং আর কি, ওই গ্র্যান্ড সেলিব্রেশন, তো এই জন্য আমি ঢাকা যাবো। তো এই জন্য আর কি 17 তারিখে আমি ক্লাস নিতে পারবো না। এখন কালকে অথবা কোচিং থেকে বলছে এখন ওইখানে একটা পরীক্ষা দিতে হবে, উন্মেষে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা যদি দেই তাহলে আর কি ক্লাস নিতে পারবো। তো এমনি হচ্ছে এখন ওই স্লাইড বানানো আর হচ্ছে ওই খাতা আছে না, মডেল টেস্ট কয়েকদিন পর তো এইচএসসি 25-এর মডেল টেস্ট। সো ওই খাতাগুলো দেখা, তারপর ওই যে ইউথ ভাষাটা আর কি কিউএনএ আছে, কিউএনএ সেশন, মানে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়া, তো সেই সব ক্ষেত্রে আর কি আমরা এখন জয়েন হতে পারবো। আর একটা পরীক্ষা যদি টিকি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস নিতে পারবো। তো এখনো দেখি, এখন এমনি আর কি দোয়া করো। এখন এমনি আর কি একটা ব্যাচ পড়াচ্ছি, 25-এর একজনে পড়াচ্ছি, আর তোমাদের এটা শুরু করতেছি। তো এটা আর কি ভাবতেছি যে ফ্রি করাবো আর কি, মনে করো যে একটা পেইড ব্যাচ আর কি চালু, মানে একটা মানে মেনটেন করা একটু ঝামেলা, অনেক ঝামেলার বিষয় আছে আর কি। হ্যাঁ সমস্যা নাই, তোমরা থাকো, আমি গ্রুপে দিয়ে দেবো, আমি যেদিন ক্লাস নেবো জানাই দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর স্লাইড আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।